প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগত। এখন পড়ছি অ্যান্থনি মাস্তারানহাসের লিখিত দ্য রেইপ অব বাংলাদেশ বইটির ৭ম পর্ব তথা শেষ পর্ব। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগত। আজ পড়ছি দ্য রেইপ অব বাংলাদেশ বইটির ৭ম পর্ব তথা শেষ পর্ব। গণহত্যা, আমরা তাদেরকে খুঁজে খুঁজে খতম করছি। মেজর বশির, কুমিল্লা। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাত ৮টা ধানমন্ডিস্থ ৩২ নং সড়কের প্রবেশমুখে একটি গলিতে একটি পরিচিত রিকশা দ্রুত গতিতে এসে থামল। যে ভবনের বাইরে এসে থেমেছে সে ভবনটি হল শেখ মুজিবুর রহমানের বাসভবন। রিকশা চালক কাশছিল এবং হাঁপাচ্ছিল। সে বলল, বঙ্গবন্ধুর জন্য একটি জরুরি চিরকুট নিয়ে ক্যান্টনমেন্ট থেকে রিকশা চালিয়ে এসেছি। বাংলায় লেখা স্বাক্ষরবিহীন চিরকুট। বার্তাটি ছিল সংক্ষিপ্ত: আপনার বাসভবন আজ রাতে আক্রান্ত হতে যাচ্ছে। সে সময়ে সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের একজন আমাকে বলেছিলেন যে পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীর আসন্ন হামলার খবর ওই চিরকুটে তারা প্রথমবারের মতো পেয়েছিলেন। সন্ধ্যার কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের অঘোষিত প্রস্থান আওয়ামী লীগ মহলে বেশ নাড়া দিয়েছিল। তারপরেই যখন সেনাবাহিনীর অশুভ গতিবিধির লক্ষণ দেখা দিল, তখন শেখ মুজিব তার সহকর্মীদের সতর্ক করে দিলেন এবং গা ঢাকা দেওয়ার প্রস্তুতি নিতে বললেন। বঙ্গবন্ধু নিজে কোনো সতর্কতা অবলম্বন করতে রাজি হলেন না। তিনি বললেন, আমার জায়গা অর্থাৎ নিজ বাড়িতেই থাকব। তখন থেকেই কজন বাঙালি তার খবর রেখেছেন। শেখ মুজিবের বেশ কজন অনুসারী আধ ঘণ্টা পরপর তার বাসায় টেলিফোন করে তার নিরাপত্তা সম্পর্কে খোঁজ খবর নিচ্ছিলেন। তার গৃহভৃত্য হা ধরনের জবাব দিচ্ছিল। রাত ১:৩০ ২.৫ ঘণ্টা পর গোলাগুলির আওয়াজে আকাশ বাতাস উত্তাল। আগুনের চোখ ধাঁধানো শিখায় রাতের আকাশ যখন উজ্জ্বল হয়ে উঠেছে, সেই সময় শেখ মুজিবের বাসার টেলিফোনটি স্তব্ধ হয়ে গেল। ভীষণ আতঙ্কের ভেতরে একথা প্রচারিত হলো যে সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করেছে। একজন প্রতিবেশী ৩ সপ্তাহ পরে বাড়ির দেয়ালে বুলেটের গর্তের দিকে আঙ্গুলি নির্দেশ করে কিভাবে শেখ মুজিব শান্ত অবস্থায় গ্রেফতারকারীদের জন্য অপেক্ষা করছিলেন সেদিনের সেই ঘটনা স্মরণ করে আমাকে সব বললেন। তিনি বললেন, রাত ১:৩০ সেনাবাহিনীর ২টি জিপ ও কয়েকটি ট্রাক ৩২ নং সড়কের সদর দরজায় এসে থামল। কয়েক মুহূর্ত পর পাক সেনারা পঙ্গপালের মতো বঙ্গবন্ধুর বাড়ির বাগানে সমবেত হলো। বাড়ির ছাদ ও উপরের তলার জানালা লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হলো। সেনাবাহিনীর লোকেরা সরাসরি আক্রমণ করেনি, শুধু ভয় দেখাচ্ছিল। তখন এই গোলমালের মধ্যে শেখ মুজিব তার ওপর তলার শোবার ঘরে ছিলেন। সেখান থেকে বলতে শোনা গেল, তোমরা অমন বর্বরের মতো আচরণ করছো কেন? আমাকে তোমরা ডাকলেই তো আমি তোমাদের কাছে নেমে আসতাম। পাজামার উপর তামাটে লাল রঙের গাউন পরিহিত শেখ মুজিব সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন। সেখানে একজন তরুণ ক্যাপ্টেন দাঁড়িয়েছিল। আমার সংবাদদাতা আমাকে বলেছে যে এই অফিসারটি ছিল বিনয়ী ও নম্র স্বভাবের। সে দৃঢ় ও বিনয়ী কণ্ঠে বলল, আমার সঙ্গে চলে আসুন স্যার। তারপর শেখ মুজিবকে নিয়ে তারা সবাই গাড়িতে উঠে চলে গেল। বেগম মুজিব ও তাদের শিশুপুত্র পাশের বাড়িতে পালিয়ে যাওয়ার ১ ঘণ্টা পরে সেনাভর্তি আরও একটি ট্রাক ঘটনাস্থলে এসে দাঁড়ালো। এবার পাক সেনারা মোটেই ভদ্র ব্যবহার করল না। তারা নিচের তলার প্রতিটি জানলার কাচ ভেঙে গুঁড়ো গুঁড়ো করল। আসবাবপত্র, বিছানাপত্র ও পুস্তক রাখার আলমারিগুলো উল্টিয়ে পাল্টিয়ে তছনছ করে দিল। দেয়াল থেকে আলোকচিত্র ও তৈলচিত্রগুলো বিচ্ছিন্ন করে ভেঙে চুরে মেঝের ওপর ইতস্তত ছড়িয়ে ফেলল। হালকা রূপালী ফ্রেমে আটা চীনের চেয়ারম্যান মাও সেতুং এর স্বাক্ষরকৃত একটি ছবি তার মধ্যে ছিল। আমি ভেবে বিস্মিত হলাম, শেখ মুজিব এ ছবি কি করে পেলেন? পাক সেনারা ঠিক কোনো কিছুর খোঁজ করছিল না। তারা যেন শত্রুকে হাতের মুঠোয় পেয়ে তাকে ছিন্ন ভিন্ন করছিল, যেমন আহত বাঘ বৃষকে আক্রমণ করে। এপ্রিলের মাঝামাঝি সময়ে আমি যখন শেখ মুজিবের বাড়িতে যাই তখন এসব কিছুরই প্রমাণ দেখতে পাই। সেখানে প্রাণী বলতে ছিল একটা ধূসর রঙের বড় বিড়াল। বিড়ালটি সেখানে এসে আমাদের দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে থাকলো। আর ছিল আবর্জনায় ঠোকররত ৩টি মুরগি ও ঘরের পাশে বিভিন্ন ধরনের প্রায় ডজন খানেক কবুতর। বঙ্গবন্ধুর বাসভবনটি পরিত্যক্ত ভুতুরে বাড়িতে পরিণত হয়েছিল। ঠিক এইরূপ বাড়ি আমি পূর্ব বাংলার অন্যান্য এলাকায় দেখেছি। সমগ্র গ্রাম ও শহরের সরাসরি বাড়ি শূন্য রেখে জনসাধারণ প্রাণ ভয়ে পালিয়ে গেছে। বাড়িঘর ত্যাগ করার আগে তারা ক্রুদ্ধ সমর দেবতাকে প্রসন্ন করার জন্য সবুজ ও সাদা রঙের হাজার হাজার পাকিস্তানি পতাকা উড়িয়ে রেখে গেছে। বর্বরতার বিরুদ্ধে নিশ্চয়তা স্বরূপ
এই পতাকাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই লোকেদের খুব কম কাজেই লেগেছে। তা সত্ত্বেও সেগুলো সোনালি সূর্যকিরণে দুলতে থাকে, জনবিহীন ভৌতিক অবকাশ উদযাপনের মতো। যারা সৌভাগ্যবান তারা সীমান্তের ওপারে ভারতে চলে যায়। এদের প্রায় সকলেই নিয়তি নির্ধারিত ভাগ্য ছাড়া আর কিছুই সঙ্গে নিয়ে যেতে পারেনি। অন্যরা শেখ মুজিবের মতো ধরা পড়ে, জনগণের দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যায় এবং বেয়োনেটের খোঁচায় ও গুলির আঘাতে নিহত বিকৃত দেহগুলো স্ফীত অবস্থায় মাঠে, খানাখন্দকে ও বাতাসে মৃদুভাবে আন্দোলিত নারকেল গাছপালার মাঝখানে পড়ে থাকতে দেখা যায়। এপ্রিল মাসে পূর্ব বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ছিল খুবই আকর্ষণীয়। হাঁটু উঁচু ধানের সবুজ কার্পেট, মধ্যে মধ্যে কাঁচ স্বচ্ছ ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়, দিগন্ত বিস্তৃত ক্ষুদ্র ক্ষুদ্র উঁচু কুটিরের সারি শোভা পাচ্ছিল। রাস্তার উভয় পার্শ্বে লাল বর্ণের চোখ ধাঁধানো উজ্জ্বল চিত্র দেখে মনে হয় প্রকৃতির সৌন্দর্য যেন পূর্ণতা লাভ করেছে। আম কাঁঠালের গাছগুলো ফলভারে নুয়ে পড়েছে, চাপা ফুলের মন মাতানো সৌরভে বাতাস পরিপূর্ণ। প্রকৃতির যৌবন যেখানে থরে বিথরে সাজানো, সেখানে হতভাগ্য কেবল মানুষগুলোই বিসদৃশভাবে ছিন্ন বিচ্ছিন্ন। মার্চের সেই ভয়ঙ্কর রাতে শেখ মুজিবুর রহমানের নিরুপায় নিশ্চেষ্টতা ছিল বিস্ময়কর। এটা সহিংস সুতীব্র রক্তপাত বিরোধী কাজ, যা রাজধানীকে সম্পূর্ণরূপে গ্রাস করেছিল। যে মুহূর্তে পূর্বাঞ্চলীয় সেনানিবাসের প্রধান দপ্তরে খবর পৌঁছালো যে প্রেসিডেন্ট নিরাপদে করাচিতে পৌঁছেছেন, সেই মুহূর্তে পাক সেনাবাহিনী কাজে লেগে পড়ল। এটা ঘটেছিল রাত 11:30টায়। মাঝরাতের মধ্যেই পাক সেনাবাহিনীর সব দলই তাদের ভয়াবহ কাজে লেগে গেল। ট্যাঙ্ক, বাজুকা ও স্বয়ংক্রিয় রাইফেল সহ পিলখানায় পূর্ব পাকিস্তান রাইফেল বাহিনীকে আক্রমণ করল। একই সময়ে রাজারবাগ সহ পুলিশ প্রধান কার্যালয়গুলোতেও আক্রান্ত হল। উভয় স্থানে অপ্রস্তুত বাঙালিরা, যাদের সংখ্যা হবে প্রায় 5,000, শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল বটে, তবে আগে থেকে প্রস্তুত থাকলে তাদের প্রতিরোধ আরও জোরদার হতো। যা হোক, এর পরিণাম ছিল সুস্পষ্ট। পাক সেনাবাহিনীর ছিল আকস্মিক আক্রমণের আয়োজন, আর ছিল অধিক সংখ্যক সেনাবল, উৎকৃষ্টতর অস্ত্র ও গোলাবারুদের সুবিধা। বাঙালি বাহিনীর লোকেরা মৃত্যুবরণের আগে পাক সেনাবাহিনীকে জাহান্নামে পাঠিয়ে ছাড়ে। আমরা যখন আক্রান্ত এলাকা দেখতে গিয়েছিলাম, তখন আমাদের সাহায্যকারী লোকটি অনিচ্ছা সত্ত্বেও একথা স্বীকার করেছিল। শহরের অন্যত্র পাক সেনাবাহিনীর দলগুলো বাজুকা, অগ্নি নিক্ষেপকারী অস্ত্র, মেশিনগান ও স্বয়ংক্রিয় রাইফেল এবং সময় সময় ট্যাঙ্কসহ পূর্ব নির্ধারিত লক্ষ্য স্থলগুলোতে আক্রমণ চালায়। তাদের একটি ইউনিট আওয়ামী লীগপন্থী পত্রিকা দি পিপল এর অফিসে যায়। অফিসটি ছিল ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ছাদে অবস্থানরত দলবদ্ধ ভীত বিদেশি সাংবাদিকদের দৃষ্টিসীমার মধ্যে অবস্থিত। ওই সেনাবাহিনীর লোকেরা সংকীর্ণ গলিতে সরাসরি গুলি ছোড়ে। পত্রিকা অফিসের কর্মচারীগণ পালাতে চেষ্টা করলে তাদের নির্দয়ভাবে হত্যা করা হয়। দালানের যা অবশিষ্ট ছিল তাতে গ্যাসোলিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এভাবেই সেনাবাহিনী একটি শত্রু নিধনযজ্ঞ সমাপ্ত করল। বংশাল রোডস্থ সংবাদ পত্রিকাটিও আক্রান্ত হয়। পত্রিকার কজন সাংবাদিক সহ প্রতিষ্ঠানটির সবকিছু পুড়িয়ে দেয়া হয়। শহরের অপর প্রান্তে একটি প্রসিদ্ধ বাংলা সংবাদপত্র দৈনিক ইত্তেফাক, এর ভাগ্যেও একই দশা ঘটে। যখন প্রকাশ পেল যে কাজটি ভুলবশত হয়ে গেছে, তখন সেনাবাহিনী তা সংশোধন করল। পত্রিকা অফিস পুনরায় নির্মিত হলো এবং কোনো এক স্থানের একটি পুরনো ছাপাখানা ধার করে পত্রিকাটি পুনরায় চালু করা হলো। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের আবাসগুলোতে নিহত শত শত ছাত্র ও শিক্ষক, কিংবা শাখারিপট্টি, তাঁতিবাজার অথবা বিরাট রেসকোর্স ময়দানের মতো দাঁড়িয়ে থাকা দুটো মন্দিরের চারপাশে অবস্থিত সরাসরি ঘরগুলোতে বসবাসরত হাজার হাজার নিহত হিন্দুদের জন্য কেউ চোখের জল ফেলল না। পাক সেনাবাহিনীর লোকেরা শাখারিপট্টির অপ্রশস্ত রাস্তার উভয় প্রান্ত অবরোধ করে ঘরে ঘরে হানা দিয়ে প্রায় 8,000 নারী পুরুষ ও শিশুকে হত্যা করেছে। টহলরত সেনাবাহিনীর আরও একটি দল নিউ মার্কেটের নিকটবর্তী লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনের বাড়িতে হানা দেয়। তিনি ছিলেন একজন নামী আওয়ামী লীগ কর্মী ও নৌবাহিনীর প্রাক্তন অফিসার। তিনি 1968 সালের তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবুর রহমানের সঙ্গে সহ অভিযুক্ত ছিলেন। এই হতভাগ্য কমান্ডারকে ঘর থেকে টেনে বের করা হয় এবং তার স্ত্রীর সম্মুখে নির্মমভাবে হত্যা করা হয়। চলে যাওয়ার নিদর্শনস্বরূপ পাক সেনারা ঘরের বিভিন্ন অংশ লক্ষ্য করে গুলি ছোড়ে। শহরের বিভিন্ন অংশ থেকে প্রাপ্ত সংবাদ থেকে জানা যায় যে অন্যান্য আওয়ামী লীগ নেতা এবং ছাত্র নেতাদের ওপর পাক সেনারা শিকারী কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ে। সামরিক বাহিনীর আক্রোশের বিশেষ লক্ষ্য ছিল মুসলিম ছাত্রাবাস,
ইকবাল হল এবং এর নিকটবর্তী হিন্দু ছাত্রাবাস জগন্নাথ হল। পাক সেনাবাহিনীর লোকেরা দুটো হলই ঘেরাও করে এবং বাজুকা ও স্বয়ংক্রিয় অস্ত্রাদির সাহায্যে কয়েক মিনিট অফুরন্ত গুলিবর্ষণের পর অবরুদ্ধ হলগুলোতে বসবাসরত ছাত্রদের নির্বিচারে হত্যা করে। নিহত হিন্দু ছাত্রদের হলের আঙিনার বাইরে তাড়াহুড়ো করে কাটা একটি পরীক্ষায় মাটি চাপা দেয়া হয় কিংবা হল ভবনের ছাদের উপর পচনের জন্য ফেলে রাখা হয়। বুদ্ধিজীবী সম্প্রদায়ের মূল অংশ হিসেবে পরিচিত শত শত অধ্যাপক, চিকিৎসক ও শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে কিভাবে রাতারাতি চিরতরে শেষ করে দেয়া হয়েছে দেশ থেকে পলায়নরত বাঙালিরা তার বর্ণনা দিয়েছে। নিরপেক্ষ নির্দলীয় লোকেদের কাছ থেকে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণাদি তা সমর্থন করেছে। ঠিক একইভাবে সেনাবাহিনী কর্তৃক গৃহীত ভয়ঙ্কর শুদ্ধি অভিযানের মাধ্যমে বাঙালি যুব সম্প্রদায়ের সর্বোৎকৃষ্ট অংশকে তন্ন তন্ন করে খুঁজে বের করে শেষ করে দেয়া হয়েছে। ঢাকায় ৪৮ ঘণ্টা ধরে রক্ত স্নান চলে। ২৬শে মার্চের পূর্বাহ্নে প্রকাশ্য দিবালোকে কারফিউ বা সন্ধ্যা আইন ভঙ্গের দায়ে কয়েক নিরপরাধ লোককে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। অথচ কারফিউ বা সন্ধ্যা আইনের কথা ঘোষণার মাধ্যমে জনসাধারণকে আগে জানানো হয়নি। আনুমানিক ১০টার মধ্যে যখন এ কাজ চূড়ান্তভাবে সম্পন্ন হলো, তখন পূর্ব নির্ধারিত শিকারদেরকে তাদের নিজ নিজ বাড়িতে আটক করার জন্য সন্ধ্যা আইনকে ব্যবহার করা হলো। প্রায় সেই একই সময়ে পাক সেনাবাহিনী অন্যদিকে তাদের পৈশাচিকতন্ত্র দেখাতে লাগলো। ভুট্টো সাহেব সহ যে সকল রাজনৈতিক নেতা শেখ মুজিবের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য ঢাকা এসেছিলেন, তারাও জানতে পারেননি যে ভুট্টো সাহেব ২৫শে মার্চ সকালে চলে যাবেন। প্রকৃতপক্ষে সেদিন সন্ধ্যায় শেখ মুজিবের সঙ্গে তার সাক্ষাৎকারের কথা ছিল। দৃশ্যত ভুট্টো অধিক জরুরি কাজে আটকা পড়ে শেখ মুজিবের কাছে বিকেল ৬টার দিকে এই মর্মে টেলিফোন করেন যে তিনি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে চান বলে তাদের মধ্যকার বৈঠক পরদিন পর্যন্ত স্থগিত রাখার প্রস্তাব করেছেন। শেখ মুজিব এর জবাবে তাকে বলেন, বৈঠক স্থগিত রাখতে তার আপত্তি নেই, কিন্তু তিনি কি করে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের আশা করছেন? তিনি তো ইতিমধ্যেই করাচির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তিনি প্রেসিডেন্টের ভবনে প্রবেশ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে বলা হয় যে প্রেসিডেন্ট এখন পূর্বাঞ্চলীয় প্রধান সেনানিবাসে ডিনার খাচ্ছেন, কাজেই এখন তার সাথে সাক্ষাৎ করতে পারবেন না। মনে হয় ভুট্টো সংবাদটি পেয়েছিলেন। পরদিন তাকে প্রাসঙ্গিক ঘটনার সম্মুখীন হতে হয়েছে। করাচির উদ্দেশ্যে রওনা দেবার জন্য বিমানে ওঠার আগে তার সামরিক প্রহরীগণ তাকে সেনাবাহিনীর লোকেরা তখনও পর্যন্ত শহরে যে সমস্ত এলাকায় নৃশংসতা চালিয়ে যাচ্ছিল সেই সমস্ত এলাকায় সংক্ষিপ্ত সফরে নিয়ে যায়। ভুট্টোর অনুসারীগণ বললেন যে এর কোনো তাৎপর্য ছিল না, কিন্তু অপর একজন রাজনীতিবিদ আমাকে বলেছিলেন যে সেনাবাহিনীর উদ্দেশ্যের পরিপন্থী কোনো কাজ করলে এর পরিণতি কী হবে তার জ্বলন্ত প্রমাণ দেখানোর অভিপ্রায়ে এই ব্যবস্থা করা হয়। উদ্দেশ্য যাই হোক না কেন, ভুট্টো যা দেখেছেন সে সম্পর্কে তিনি অন্ধ কিংবা অনুভূতিহীন থাকতে পারেননি। করাচি আগমনের পর পাকিস্তান রক্ষা পেয়েছে বলে তিনি যে প্রকাশ্যে সেনাবাহিনী নৃশংসতার সমর্থন করেছেন, তা সম্ভবত এই শতাব্দীর একজন জননেতার সবচেয়ে মারাত্মক উক্তি ও ভ্রান্তি। যাই হোক, ক্রমে ক্রমে হত্যাযজ্ঞের দৃষ্টান্ত চোখে পড়তে লাগলো। ভীত সন্ত্রস্ত বাঙালিরা সহসায় বুঝতে পারল যে পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনী পূর্ব বাংলায় গণহত্যা শুরু করেছে। সারা প্রদেশ জুড়ে হত্যাকাণ্ডের সুব্যবস্থার নমুনার সঙ্গে জেনোসাইড বা গণহত্যা শব্দটির আবিধানিক সংজ্ঞান হুবহু মিল রয়েছে। পরে আমি যখন কুমিল্লাস্থ ১৪ নং ডিভিশনের প্রধান কার্যালয়ে সফরে যাই, তখন জানতে পারি যে বর্বরতা ও ব্যাপকতার সঙ্গে উক্ত অভিযানের জন্য সুপরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করে তা কার্যকর করা হচ্ছে। গণহত্যার লক্ষ্যবস্তু ছিল এই: ১. ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিক, পূর্ব পাকিস্তান রাইফেল বাহিনীর লোক, পুলিশ এবং আধাসামরিক আনসার ও মুজাহিদ বাহিনীর লোক। ২. হিন্দু সম্প্রদায়। আমরা কেবল হিন্দু পুরুষদেরকে হত্যা করেছি, হিন্দু নারী ও শিশুদেরকে ছেড়ে দিচ্ছি। আমরা সৈনিক, নারী শিশুদেরকে হত্যা করার মতো কাপুরুষ আমরা নই। কুমিল্লায় আমি এ কথা শুনেছি। ৩. আওয়ামী লীগের লোক, নিম্নতম পদ থেকে নেতৃত্বস্থানীয় পদ পর্যন্ত বিভিন্ন স্তরের লোক, বিশেষ করে এই দলের কার্যনির্বাহী সংসদের সদস্য ও স্বেচ্ছাসেবকগণ। ৪. ছাত্র, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত তরুণদের দল ও কিছু সংখ্যক ছাত্রী, যারা ছিলেন অধিকতর সংগ্রামী মনোভাবাপন্ন। ৫. অধ্যাপক ও শিক্ষকদের মতো বাঙালি বুদ্ধিজীবী সম্প্রদায়, যারা সংগ্রামী বলে সেনাবাহিনী কর্তৃক সবসময় নিন্দিত হতেন। ঢাকা এবং প্রদেশের অন্যান্য স্থানে সেনাবাহিনীর লোকেরা যখন তাদের নৃশংসতা চালাতো, তখন তারা
এই হতভাগ্য লোকদের তালিকা সঙ্গে নিয়ে যেত। 25শে মার্চের আগে সেই অবমাননাকর দিনগুলোতে অর্থাৎ অসহযোগ আন্দোলনের সময় এই হতভাগ্য লোকদের তালিকা তৈরি করা হয়। এরপর সেনাবাহিনীর লোকেরা ভয়ঙ্কর প্রতিশোধ নিতে শুরু করে। হিন্দুদের খুঁজে খুঁজে বের করা হচ্ছিল, কারণ শাসক গোষ্ঠী তাদেরকে মনে করত ভারতের অনুচর। তারা পূর্ব বাংলার মুসলমানদের কলুষিত করে ফেলেছে। বাঙালি সামরিক পুলিশ বাহিনীর লোকদের অনুসন্ধান করার কারণ তারাই একমাত্র শিক্ষাপ্রাপ্ত দল যারা সেনাবাহিনীকে প্রতিরোধ দিতে সমর্থ। অন্যদেরকে গণহত্যার আওতাভুক্ত করার কারণ তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে রাষ্ট্রের অখণ্ডতার প্রতি প্রত্যক্ষ হুমকিস্বরূপ মনে করা হচ্ছিল। আমি চিন্তা করে দেখেছি যে গণহত্যা ছিল শোধন প্রক্রিয়া, যাকে শাসক গোষ্ঠী রাজনৈতিক সমস্যার সমাধান বলে মনে করত। সেই সঙ্গে এই বর্বরচিত উপায়ে প্রদেশটিকে উপনিবেশে পরিণত করাও ছিল এর অন্যতম উদ্দেশ্য। বিচ্ছিন্নতার হুমকি থেকে রক্ষা করার উদ্দেশ্যে পূর্ব পাকিস্তানকে চিরদিনের জন্য পবিত্র করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সেজন্য যদি 20 লাখ লোককে হত্যা করতে হয় এবং প্রদেশটিকে 30 বছরের জন্য উপনিবেশ হিসেবে শাসন করতে হয়, তবুও। কুমিল্লাস্থ 16 নং ডিভিশনের প্রধান কার্যালয়ে অভদ্রভাবে আমাকে একথা বলা হয়। এই ছিল পূর্ব বাংলার সমস্যা সম্পর্কে সামরিক শাসক গোষ্ঠীর চূড়ান্ত সমাধান। হিটলারের পর থেকে এই পর্যন্ত এমন পৈশাচিক দৃষ্টান্ত আর এই বিশ্বে দেখা যায়নি। কুমিল্লা অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে আমার স্বল্পকালীন অবস্থাকালে হত্যা ও অগ্নিসংযোগ অভিযানের ফলে যে প্রচণ্ড ভীতি দেখা দেয় তা আমি সরাসরি প্রত্যক্ষ করেছি। সেখানে গ্রামে গ্রামে ও ঘরে ঘরে হানা দিয়ে সুপরিকল্পিতভাবে হিন্দু ও যারা সামরিক বাহিনীর চোখে অপরাধী ছিল তাদের ধরে এনে হত্যা করা হতো। আমি দেখেছি একটি পুলের ক্ষতি করা হলে তার প্রতিশোধ নিতে গিয়ে কিভাবে সমস্ত গ্রাম ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি স্থানীয় সামরিক আইন প্রশাসকের হাতে বিস্ময়কর আকস্মিকতার সঙ্গে একটি পেন্সিলের খোঁচায় মৃত্যুদণ্ড দিতে এবং ব্যবস্থা গ্রহণের জন্য আর একজন হতভাগাকে চিহ্নিত করতে দেখেছি। রাত্রে সেনাবাহিনীর মেসে তথাকথিত ইজ্জতশালী ব্যক্তিদের, যারা সবাই ছিল ভালো লোক, দিনের বেলায় যে হত্যাযজ্ঞ তারা চালিয়েছে সেই সম্পর্কে রসিকতা করতে এবং কে কত বেশি সংখ্যক বাঙালি হত্যা করেছে সেই সম্পর্কে নগ্ন প্রতিযোগিতার আলাপ করতে শুনেছি। আমি 1971 সালের 13ই জুন সংখ্যা সানডে টাইমস পত্রিকায় এই সমস্ত খবর পাঠিয়েছি। তখন থেকেই গণহত্যার বিবরণ আরও অধিক বিস্তারিতভাবে প্রকাশিত হতে থাকে। সারা বিশ্ব জানে যে কেন বাংলাদেশের 80 লাখ পুরুষ, নারী ও শিশু সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে। কমপক্ষে 5 লক্ষ লোক মরেছে। কেন আরও সংখ্যক লোক এখন দুর্ভিক্ষ ও ব্যাধির কারণে সম্ভাব্য মৃত্যুর সম্মুখীন হচ্ছে। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা অভিযানে পূর্ব বাংলার হাজার হাজার নিরস্ত্র বাঙালি পুরুষ, নারী ও শিশুর উপর অবর্ণনীয় নিষ্ঠুরতার কথা সাধারণভাবে সকলের জানা হয়ে গেছে। কিন্তু এ কথা আমরা জানি যে বাঙালিদের হত্যা, বলাৎকার এবং নারী ও শিশুদের বিকলাঙ্গকরণের মতো ভয়াবহ কাজগুলো বোধগম্য রূপেই বাংলাদেশের যারা সংবেদনশীল মানুষ তাদের বিব্রত করেছে। বাঙালিরা জীবনে এমন সত্যকে স্থাপন করেছে যাকে অবহেলা করা যায় না। এই সত্য হলো বাংলাদেশের মুক্তি। প্রতিটি হত্যার পোস্টমর্টেম করা এই গ্রন্থের উদ্দেশ্য নয়, কিন্তু আমি একটি ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া প্রয়োজন মনে করি, যা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। ঘটনাটা ঘটেছিল এপ্রিলের 3য় সপ্তাহে কুমিল্লায়। আমাকে সার্কিট হাউসের সবচেয়ে উপরতলার একটি অতিথি কামরায় থাকতে দেয়া হয়। সেখানে সামরিক আইন প্রশাসকের দপ্তর ছিল। 19 এপ্রিলের ভোরে আমি এই মূল্যবান লোকটিকে কুমিল্লা জেলে আটক 3 জন হিন্দু ও একজন খ্রিস্টান চোরকে আকস্মিকভাবে মৃত্যুদণ্ড দিতে দেখেছি। জানা যায় যে চোরটিকে এক হিন্দু বাড়ি থেকে তার মালিককে দেওয়ার জন্য একটি থলে নিয়ে যাওয়ার সময় হাতে না হাতে গ্রেফতার করা হয়। বাড়ির মালিক শহরের অপর প্রান্তে লুকিয়েছিল। পেন্সিল দিয়ে 4 বার দাগ কেটে সেই রাতেই ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে এই লোকগুলোকে নিয়ে আসার জন্য একজন বিহারি দারোগাকে আদেশ দেওয়া হলো। আমরা তখন গ্লাস ভর্তি নারকেল দুধ খাচ্ছিলাম। সেদিন সন্ধ্যায় আমি জানতে পারলাম ব্যবস্থা গ্রহণ কাকে বলে। বিকাল 6টায় সন্ধ্যা আইন জারির কিছুক্ষণ আগে একটি দড়ি দিয়ে শিথিলভাবে বেঁধে সেই খ্রিস্টান ও তার 3 সঙ্গীকে রাস্তার উপর দিয়ে হাঁটিয়ে সার্কিট হাউসের আঙিনায় আনা হলো। কয়েক মিনিট পর আমি তীব্র আর্তনাদ ও হাড়মাংসের উপর লাঠির সাহায্যে ক্ষিপ্ত আঘাতের শব্দ শুনতে পেলাম। তারপর আর্তনাদ বন্ধ হলো, যেন সুইচ টিপে তা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার যন্ত্রণা জড়িত কানে আমি শুনতে পেলাম সেই নীরবতা সহসা বিশ্বের মধ্যে সবচেয়ে উচ্চ আওয়াজে পরিণত হলো। সেই আওয়াজ লাখ লাখ বার প্রতিধ্বনিত হচ্ছে এবং তা এখনও আমার কানে আঘাত করছে। অন্ধকার কামরায় আমি তখন তীব্র মানসিক যন্ত্রণায় ছটফট করছিলাম। আধ ঘন্টা পরে আমি শুনতে পেলাম
জানোয়াররা হইচই করে তাদের রাতের খাবার খাচ্ছে। বেলকুনির উপর তাকাতে আমার সাহস হলো না, কেননা সেই রাতে মানুষকে দেখার কথা আমার মনেই হয়নি। তখন ম্লান আলোকে পলায়নরত শিয়ালেরা এলো। বড় বড় কুৎসিত বাদুরকে শুক্রবার রাতে ভয়ঙ্কর ছায়াছবির রক্তচোষক পিচাসের মতো দেখাচ্ছিল। তারা ধীরে ধীরে সার্কিট হাউসের পার্শ্বস্থ ঝিলের উপর দিয়ে উড়ে গেল এবং ডান দিকে ঘুরে সন্নিকটস্থ আম গাছে বিশ্রাম গ্রহণের জন্য ফিরে এলো। আমার মন জানত যে রাতের এই ফলভোগ প্রাণীগুলোকে রক্তচোষক পিচাসের মতো দেখা গেলেও প্রকৃতপক্ষে তারা তা ছিল না। প্রকৃত রক্তচোষক পিচাস ও দানবের দল তখন সার্কিট হাউসের অপর পাশে ছিল। এরা পাকিস্তানের বর্বরতম সেনাবাহিনী। আমাকে পালাতে হলো। এই হলো রেপ অব বাংলাদেশ এর বাস্তব চিত্র। সমগ্র বিশ্বজুড়ে যত অপপ্রচারই চালানো হোক না কেন, তা এইসব যথার্থ তথ্যকে গোপন রাখতে পারে না। বাংলাদেশ লাঞ্ছিতা থেকে উদ্বুদ্ধ। গোয়েবলসের পুনরাবির্ভাব। পশ্চিম পাকিস্তানের জনগণ হলেন গণহত্যার নীরব দর্শক। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, 17 এপ্রিল 1971। কোনো পাকিস্তানি কোনো বাঙালির সঙ্গে সাক্ষাৎ করতে পারে না, কিংবা কোনো বিদেশি তা করতে গেলে তাকে অভিযোগের মুখোমুখি হতে হয়। স্বাধীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন এইরূপ উক্তি করেছিলেন। কেউ কি এর অপরিহার্য প্রশ্ন উত্থাপন করেছেন? বা আপনারা জানেন কি এইসব কি ঘটছে? 1971 সালের এপ্রিলের মাঝামাঝি সময়ে আগে ওই ধরনের অভিজ্ঞতা আমারও হয়েছে। শুধু আমারই বলি কেন, এই ধরনের অভিজ্ঞতা পশ্চিম পাকিস্তানি আরও কজনের হয়েছে। এদের মধ্যে বেশ কজন উঁচু দরের রাজনীতিবিদ রয়েছেন, যারা 25শে মার্চের রাতে পূর্ব বাংলায় সামরিক বর্বরতম অত্যাচার সংগঠনের পর বিদেশে গিয়েছেন। তাদের সকলকেই ওই নারকীয় ঘটনার জন্য প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তারা হয় নেতিবাচক কিংবা ইতিবাচক উত্তর দিয়ে থাকবেন, কিন্তু একে পুরোপুরি আপাত বিরোধী সত্য বলা চলে না। পাকিস্তানে এসব ঘটনা এভাবেই ঘটেছে। এ বিষয়ে প্রচারণার জন্য যে উদ্ভাবনী ও কল্পনাপ্রবণ ক্ষমতার পরিচয় দিয়েছে, তার জন্য তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ। এজন্য তথ্য মন্ত্রণালয়কে প্রোপাগান্ডা বিভাগ বলা যেতে পারে। এসব প্রশ্নের উত্তর নেতিবাচক বলা যায়, তার কারণ 1971 সালের জুলাই মাসের আগ পর্যন্ত পূর্ব বাংলায় কী ঘটেছে সেই সম্পর্কে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব এলাকার নারকীয় ঘটনার কোনো কিছুই জানতে পারেনি। 25শে মার্চ সামরিক কর্তৃপক্ষ সংবাদের উপর কড়া সেন্সর জারি করেছিল। 25শে মার্চ থেকে জুলাই মাসের শেষের দিকে যথারীতি সেন্সর তুলে নেওয়া হয়। এই সময়ে পূর্ব বাংলায় প্রকাশিত বাংলা পত্রপত্রিকাগুলো সহ পাকিস্তানের কোনো সংবাদপত্রই পূর্ব বাংলায় সামরিক বর্বরতার কোনো খবর তো দূরের কথা, ঘটনার সঙ্গে সামান্য সত্যতা আছে এমন খবরও প্রকাশ করেনি। সরকারের নির্দেশও ছিল সংবাদ প্রচারের ক্ষেত্রে ঐরূপ। ঘটনার প্রথম 2 মাসের শেষের দিকে সংবাদপত্রে যেসব খবর প্রকাশিত হতো তা খুব সতর্কতার সঙ্গে কাটছাঁট করে সামরিক কর্মকর্তা ও বেসামরিক তথ্য অফিসাররা সেসবের ইস্তেহার তৈরি করে দিতেন। পত্রিকাগুলো পূর্ব পাকিস্তানে শেখ মুজিবের অসহযোগ আন্দোলনের পরে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার উপর জোর দিয়েছিলেন এবং প্রচার করত যে ভারতীয় অনুপ্রবেশকারী এবং সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে দেশপ্রেমিক সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। শেষোক্ত সংবাদগুলো সতর্কতার সঙ্গে প্রতিটি লাইন পড়লেও দেশে কি ঘটছে তার প্রকৃত চিত্রের কোনো বিন্দুমাত্র চিহ্ন খুঁজে পাওয়া ছিল অসম্ভব। সেসব সংবাদে ঢাকা ও চট্টগ্রামে নারকীয় সামরিক অভিযানে তখন পর্যন্ত 50,000 হত্যার লেশমাত্র উল্লেখ থাকত না, কিংবা সংবাদ মাধ্যমে এই কথার উল্লেখ থাকত না যে শুধু কেন্দ্রীয় সরকারের ওই 2টি স্থানে কর্তৃত্ব বজায় রাখা ছাড়া প্রদেশের বাকি অংশ বাঙালিদের প্রতিরোধের নিয়ন্ত্রণে রয়েছে। পাকিস্তানিরা জানত না যে পাকিস্তান বিমান বাহিনী বাঙালি প্রতিরোধ সংগ্রামীদের বিরুদ্ধে প্রত্যহ নিয়মিত বিমান আক্রমণ চালাচ্ছে, কিংবা তারা একথাও জানত না যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, পূর্ব পাকিস্তান রাইফেল বাহিনী, আধা সামরিক বাহিনী, আনসার ও মুজাহিদদের মতো পূর্ব বাংলার যাবতীয় সামরিক ইউনিটে বিদ্রোহ করেছে এবং পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে সাহসের সঙ্গে সংগ্রামে লিপ্ত রয়েছে। পূর্ব বাংলা থেকে যারা শরণার্থী হয়ে পশ্চিম পাকিস্তানে গিয়েছে তারা তাদেরকে বাঙালিদের নৃশংসতার কাহিনী শুনিয়েছে, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী যে নারকীয় গণহত্যা চালাচ্ছে তার কোনো সংবাদই তারা দেয়নি। এমনকি সংবাদপত্রেও তারা দেয়নি। এমনকি সংবাদপত্রের ভালো জানাশোনা সাংবাদিক ছাড়া প্রকৃত ঘটনা সম্পর্কে বিশ্বস্ততার সঙ্গে কিছু বলাও হয়নি। আমাদেরকে উচ্চপদস্থ বেসামরিক কর্মকর্তা ও আন্তঃবাহিনী গণসংযোগ কর্মকর্তা শুধু কিছু ব্যবস্থা কতিপয় বিচ্ছিন্ন ছোট ছোট দলের বিরুদ্ধে নেওয়া হয়েছে, এতটুকু বলা হয়েছে। এছাড়া বাস্তব ঘটনার কোনো সূত্রের আর কোনো তথ্য দেয়া হয়নি। সুচতুরভাবে ইস্তেহারগুলো জালিয়াতি করে সরকারি মালিকানাধীন
রেডিও ও টেলিভিশনে ওইসব সংবাদ প্রচার করা হয়েছে। টেলিভিশনে যেসব জনপ্রিয় প্রোগ্রাম থাকতো তার সঙ্গে দেখানো হতো দেশের কোথাও কিছু ঘটেনি। সংবাদ প্রচার করা হতো ও দেখানো হতো পূর্ব বাংলার শহরগুলোতে সব দিক থেকে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। অবশ্য বিদেশি সংবাদ মাধ্যম বিশেষত বিবিসি, আকাশবাণী এবং রেডিও অস্ট্রেলিয়া থেকে বিপরীত সংবাদই প্রচারিত হতো। উত্তেজনাকর এইসব সংবাদ গভীর মনোযোগ দিয়েই বাঙালিরা শুনত এবং আনন্দ পেত। পক্ষান্তরে পাকিস্তানি প্রচার মাধ্যমে বিদেশি বেতার কেন্দ্রগুলো যে সমস্ত সংবাদ প্রচার করত সেসব ভারত কর্তৃক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার এবং অসত্য সংবাদ হিসেবে প্রত্যাখ্যাত হতো। সরকারি ইশতেহারগুলোতে এসব সংবাদের ওপর বেশ জোর দেয়া হয়েছিল এবং একসময় করাচি, লাহোর, রাওয়ালপিন্ডির সংবাদপত্রগুলোতে প্রচারিত সংবাদের ব্যাখ্যা ছাপা হতো, কিন্তু কখনো ভুল সংবাদটি কী ছিল তা ছাপা হতো না। পাকিস্তানিরা গভীরভাবে দেশপ্রেমিক। তারা এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারে না যে তাদের সরকার উদ্দেশ্যমূলকভাবে এত বেশি ভুল সংবাদ পরিবেশন করতে পারে। সরকারের এসব করতে কোনো অসুবিধা হয়নি, তবে একটা জিনিস সবসময় দেশের মধ্যে বজায় ছিল, তা হলো শক্তিশালী ভারত বিরোধী প্রবণতা। পাকিস্তানের জন্ম হয়েছে এই উপমহাদেশের হিন্দু আধিপত্যের বিরুদ্ধে স্বতন্ত্র আবাসভূমির জন্য মুসলমানদের বিদ্রোহের কারণে। এই হিন্দু বিদ্বেষ মনোভাব বছরের পর বছর লালিত হয়ে এসেছে। 1965 সালের পাক ভারত যুদ্ধের পর তীব্রতা আরও বেড়েছে। আর একটি বিষয় হলো, সে সময় পূর্ব বাংলায় যা কিছু ঘটেছে সেই সমস্ত আকাশবাণীর সাহসী প্রতিবেদন সম্প্রচারে পাকিস্তানিদের মনে সন্দেহের উদ্রেক করে। এহেন পরিস্থিতিতে ভারত বিরোধী সম্প্রচার তথ্য মন্ত্রণালয়ের পক্ষে সহজ হয়েছে। পশ্চিম পাকিস্তানিদের মনে একটা আতঙ্কের ধারণা সৃষ্টি করা হলো যে তারা আবার ভারতীয় আক্রমণের শিকার হতে যাচ্ছে। সরকারের এই প্রচেষ্টা আরও জোরদার হলো যখন জানা গেল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ট্র্যাজেডি বলেছে যে ভারত আবার শতাব্দী সুযোগ পেয়েছে যা থেকে উপমহাদেশের ভাগাভাগিকে বানচাল করতে পারে। এই মর্মে একটি সংবাদ পাকিস্তানের পত্রপত্রিকায় প্রধান শিরোনাম হলো এবং রেডিও পাকিস্তানে বারবার সম্প্রচারিত হতে লাগলো। এই স্বাভাবিক ধারণার সঙ্গে পশ্চিম পাকিস্তানিদের মনে এই ধারণার সৃষ্টি করা হয় যে শেখ মুজিবুর রহমানের অসহযোগ আন্দোলনের পেছনে ভারতের অনুপ্রেরণা রয়েছে। তাছাড়া ভারত অখণ্ড ভারতের স্বপ্নে বিভোর হয়ে পাকিস্তান আক্রমণের পর্যায়ে পৌঁছেছে। এইভাবে ইন্ডিয়া ইনস্টিটিউট অব ট্র্যাজেডি এর পরিচালকের ছেলেমানুষি মূলক উক্তি ভারতের কোনো উদ্দেশ্যকেই সফল করেনি, বরং পাকিস্তানি সরকারের প্রোপাগান্ডাকারীদের জন্য বেহেশত থেকে প্রেরিত সুযোগ হিসেবে কাজে লেগেছে। সরকারি নির্দেশে এই খবর বিভিন্নভাবে কয়েকদিন ধরে রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রগুলোর প্রচার ও প্রকাশিত হতে থাকে। সেই সঙ্গে পত্রপত্রিকায় নেতৃবৃন্দের গভীর চিন্তা প্রসূত এই প্রতিক্রিয়া ছাপা হয় এবং ঘৃণামিশ্রিত সম্পাদকীয় মন্তব্য প্রচার পেতে থাকে। এই সংবাদ 2 সপ্তাহ ধরে প্রচার লাভ করে। এই 2 সপ্তাহের মধ্যে পশ্চিম পাকিস্তানিদের প্রায় সকলের মনেই এই বিশ্বাস বেশ দানা বেঁধেছে যে ভারত ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছে এবং একটি বিশেষ পত্রিকাসমূহ সকল পত্রিকাগুলোতে এই মর্মে উপদেশ দেয়া হলো, দেশের এই নতুন জটিল সমস্যা সংকুল সময়ের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের কর্তব্য সরকারকে সাহায্য করা। একথা অবশ্য মনে রাখা প্রয়োজন, তখন পশ্চিম পাকিস্তানিরা দুনিয়ার বাকি অংশ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কড়া সেন্সরশিপের জন্য পরিকল্পনা করে বিরুদ্ধ সংবাদ বহনকারী কোনো বিদেশি সংবাদপত্র ও সাময়িকী দেশের ভেতরে আসতে দেয়া হতো না। এই ধরনের পত্রপত্রিকায় যদি পূর্ব বাংলার ঘটনাবলীর সামান্য উল্লেখ থাকত তাহলে তার প্রচার বন্ধ করে দেয়া হতো। ওই সব পত্রপত্রিকা পুড়িয়ে ফেলা হতো। এই ব্যাপারে সরকারের নিয়ন্ত্রণ ব্যবস্থা এমন সুশৃঙ্খল ছিল যে যে সমস্ত যাত্রী, তারা পাকিস্তানি হোক কিংবা বাংলাদেশি কিংবা বিদেশি হোক, দেশের অভ্যন্তরে প্রবেশ করলে শুল্ক বিভাগের কর্তৃপক্ষ তাদের সবাইকে তন্ন তন্ন করে পরীক্ষা করে দেখতেন। এসব যাত্রীদের সঙ্গে সেনাবাহিনীর কার্যকলাপ সম্বন্ধীয় পূর্ব বাংলার ঘটনার সামান্যতম উল্লেখ কোনো সংবাদপত্রে থাকলে তা বাজেয়াপ্ত করা হতো। পাকিস্তানের জনসাধারণের চোখ ও কান বিদেশি প্রভাবের বাইরে রাখতে সক্ষম হলে সরকার একটি উদ্ভাবনক্ষম প্রচারণা অভিযান শুরু করে। পূর্ব বাংলার প্রকৃত ঘটনাকে বিকৃত করে এবং ভারতের আসন্ন হুমকিকে সবচেয়ে বড় করে চতুর্গুণ পর্যায়ে প্রচারণা প্রতিদিন চালানো হলো। গোয়েবলসও এই কাজ এতটা দক্ষতার সঙ্গে করতে পারত না। এপ্রিলের মাঝামাঝি কয়েকজন সহকর্মী, সাংবাদিক সহ আমি যখন পূর্ব বাংলায় যাই তখন আমাদের নির্দেশ দেওয়া হলো যে সেনাবাহিনীর কার্যকলাপকে বড় করে দেখাতে হবে এবং সব জায়গায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এটা প্রচারে প্রাধান্য দিতে হবে।
আমাদের আরও বলা হলো যে ভারতীয় অনুপ্রবেশকারীদের কীর্তিকলাপ আমাদের দেখানো হবে। সেই সময়ে সেনাবাহিনীর লোকেরা সবকিছু ছিমছাম করে ফেলেছে, কিন্তু বিধ্বস্ত রাস্তাগুলো ভরাট করতে কিংবা গোলাগুলি ধ্বংসের চিহ্নগুলো মুছে ফেলতে পারেনি। তবে আমরা যেসব বাঙালি বন্ধুদের সঙ্গে পরিচিত তাদের মুখ আটকে রাখতে পারিনি। সেই কারণে ঢাকা সফর আমাদের জন্য সেই হৃদয় বিদারক ঘটনার উপলব্ধিতে চোখ খুলে দিল। আমার এক সহকর্মী আমাদের দুদিন আগে ঢাকা এসেছিল। সে ফিসফিস করে আমাকে বলছে তারা হিন্দুদেরকে গণহত্যা করেছে আর বাঙালি বুদ্ধিজীবীদেরকে নির্মূল করেছে। তথাপি এই সাংবাদিক, যিনি একটা সংবাদ সংস্থার নামী সংবাদদাতা হয়েও করাচিতে ঘটনার উল্টো প্রতিবেদনই পাঠাতেন। রেডিও সংবাদদাতা ও টেলিভিশনের ক্যামেরাম্যান ওই একই কাজ করতেন। এই ক্যামেরাম্যানদের মধ্যে এক তরুণ দেশপ্রেমিক যে আমার সঙ্গে কুমিল্লা সফরসঙ্গী হয়েছিল, সে প্রচারণায় অনেক নিপুণ ছিল। সে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য প্রমাণ করতে পারত। সে সেনাবাহিনীর প্রোপাগান্ডাকে হার মানিয়েছিল। তার কাজে ছিল দেশের সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এই প্রমাণ করা। তার সঙ্গে কুমিল্লার অদূরে এক ছোট্ট শহর লাকসাম সফরে যাই। মাত্র একদিন আগে সেনাবাহিনী শহরটিকে মুক্ত করেছে, অথচ আমার কাছে পূর্ব বাংলার অন্যান্য শহরগুলোর মতো এটাকেও একটা ভুতুরে শহরের মতোই মনে হয়। লাকসাম একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। এর কাজকর্ম ও ব্যস্ততা দেখানোর কাজে বন্ধুটি লেগে গেল, যদিও কোনো রেলগাড়ি বাস্তবে চলাচল করছিল না। আমার ওই ক্যামেরাম্যান বন্ধুটি সেনাবাহিনীর সহায়তায় দুটি বগিওয়ালা রেলগাড়ি স্টেশনের বাইরে টেনে নিয়ে গেলেন এবং ঘটনাটি রেকর্ড করলেন। ঠিক একইভাবে শান্তি কমিটির লোকজনের সাহায্যে তিনি এক বিরাট গণজমায়েত দেখালেন। আমরা যখন সেখানে পৌঁছালাম, সেখানে এ ধরনের কোনো জমায়েতের অস্তিত্ব ছিল না। সেই অঞ্চলের শুদ্ধি অভিযানের ভারপ্রাপ্ত মেজর কিন্তু জাদু জানতেন। একজন পুরনো ও অনুগত মুসলিম লীগ অনুসারী বৃদ্ধকে লোক জমায়েত করতে বলা হলো। লোকটি সেনাবাহিনীর কাজে লাগতে পেরেছে বলে হাজার শুকর জানাতে লাগলো। সে বলল 1 থেকে 200 লোক জমায়েত করতে তার 3-4 ঘন্টা সময় লাগবে। মেজর তাকে 8 ঘন্টা সময় দিলেন এবং সঙ্গে একজন জওয়ান পাঠিয়ে এর সাফল্যর সহায়তা করলেন। নির্দিষ্ট সময়ের 5 মিনিট পরই অদূরে জনকলরব শোনা গেল। কিছুক্ষণ পরে বিভিন্ন পোশাক পরিহিত আবাল বৃদ্ধের একটি দল পাকিস্তানি পতাকা উড়িয়ে দেশাত্মবোধক স্লোগান দিতে দিতে এগিয়ে আসে। শান্তি কমিটির লোকগুলো এসে উপস্থিত হলো। সেখানে বড়জোর 50 জন আবাল বৃদ্ধ উপস্থিত হয়ে থাকবে। ওই টেলিভিশন ক্যামেরাম্যান খুব দক্ষতার সঙ্গে তার ক্যামেরা চালাতে পারত, কাজেই সে একটা থানার সামনে লোকগুলোকে জড়ো করল এবং একটি বিরাট জনসভার ছবি তুলল। এরপর একটা সংকীর্ণ পথ খুঁজে বের করল। ওই পথে লোকগুলোকে কয়েকবার আসা যাওয়া করিয়ে দক্ষতার সঙ্গে তার ক্যামেরাকে বিভিন্ন ভঙ্গিতে কাত করিয়ে মিছিলের ছবি তুলল। 4 দিন পর করাচি টেলিভিশনে লাকসামে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে দেখানো হলো এবং একইভাবে চাঁদপুর, চট্টগ্রাম ও সিলেটের অবস্থা একই পদ্ধতির অনুসরণে দেখানো হলো। চট্টগ্রাম ছাড়া অন্য শহরগুলো ছিল পুরোপুরি ভুতুরে শহর, কেননা ওসব শহরে লোকগুলো গ্রামেগঞ্জে পালিয়ে রয়েছে কিংবা সীমানা পার হয়ে ভারতে আশ্রয় নিয়েছে। এর পরবর্তী সপ্তাহগুলোতে পশ্চিম পাকিস্তানি সাংবাদিকদের শাসকচক্র সতর্কতার সঙ্গে বাছাই করে পূর্ব বাংলার অবস্থার অনুরূপ প্রতিবেদনের জন্য সফরে পাঠালেন। বাঙালি সাংবাদিকদের নেওয়া হতো না, কেননা তারা নির্ভরযোগ্য নন। এমনকি পশ্চিম পাকিস্তানের পত্রিকায় সিনিয়র বাঙালি সাংবাদিকদেরকেও কাজ করতে দেওয়া হতো না। আমাকে বলা হয়েছে যে আওয়ামী লীগ সাফল্যের সঙ্গে এদের মগজ ধোলাই করে দিয়েছে, এজন্য এদের কোনো সরকারি কাজে লাগানো যাবে না। মানুষের ব্যক্তিত্ব ও বিচার বুদ্ধি বৃত্তিকে এমন অপদস্থ হতে আমি আর কখনো দেখিনি। সংবাদপত্রে সরকারি হস্তক্ষেপ কোনো নতুন ঘটনা নয়। 1958 সালে ফিল্ড মার্শাল আইয়ুব খান পাকিস্তানের শাসনভার অধিগ্রহণের পর থেকে সংবাদপত্রগুলো তথ্য মন্ত্রণালয়ের সম্প্রসারিত অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেশের একমাত্র নিরপেক্ষ দৈনিক পাকিস্তান টাইমস সরকার দখল করে নিলে ইচ্ছা প্রণোদিতভাবেই এর অবলুপ্তি ঘটানো হয়। অন্যান্য পত্রিকাগুলোতে কোনো অসুবিধা ছিল না। অধিকাংশ সংবাদপত্রের মালিকানা ব্যবসা টিকিয়ে রাখার জন্যই হোক বা অন্য যেসব ব্যবসা শুরু করেছে সেসবের সাফল্যের জন্য সরকারের সুরে সুর মিলানোকে সুবিধাজনক মনে করলেন। সরকারের শীর্ষ পদের সামান্যতম সমালোচনা কিংবা অসম্মানজনক সমালোচনা হওয়ার সঙ্গে সঙ্গে সরকারের কোপানলে পড়তে হতো। অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছালো যে প্রচারণার কাজে সম্পাদকবৃন্দ তথ্য মন্ত্রণালয়ে অভিপ্রেত প্রচারমাত্রাকেও অতিক্রম করলেন। জাতীয় দৈনিক পত্রিকা চালাতেন এমন একজন সম্পাদকের কথা আমি হুবহু মনে করতে পারছি।
তিনি 2টি রেজিস্টার তার দফতরে রাখতেন। একটি রেজিস্টারে তিনি সরকার সমর্থক প্রতিবেদনগুলো তালিকাভুক্ত করতেন, আর অন্যটিতে ছিল বিরোধী দলের নেতাদের অসম্মানজনক প্রতিবেদন। ভুট্টো সাহেব ছিলেন 2 নম্বর তালিকার অন্তর্ভুক্ত। আমার ওই বন্ধুটি ওই তালিকার খালি জায়গায় ধারাবাহিকভাবে ভুট্টো বিরোধী কাহিনীগুলো লিখে রাখতেন। এই রেজিস্টারের মাসিক প্রতিবেদনগুলো লিপিবদ্ধ করে প্রেস ট্রাস্টের চেয়ারম্যানের অবগতির জন্য পাঠাতেন। তিনি দৈনিক সরকার সমর্থিত কাহিনীগুলো চয়ন করে সংবাদাকারে সম্পাদকের শুভেচ্ছাসহ যথাযথ সরকারি কর্মচারীর নিকট পাঠাতেন। নির্বাচন যখন আরও একবার ভুট্টোকে ক্ষমতাসীন করল, তখন ওই ভদ্রলোকটি, যিনি এখন সরকার নিয়ন্ত্রিত টেলিভিশনের একজন খ্যাতনামা রাজনৈতিক ভাষ্যকার, তার রেজিস্টার ও মাসিক রিপোর্টগুলো উদ্ধার করতে কি কঠোর পরিশ্রমই না করেছেন। আওয়ামী লীগ তার নিজস্ব পথে চলতে থাকায় সরকারের জন্য প্রকৃত চিত্রটা বিকৃত করতে আরও সুযোগ দিল। একদিকে শেখ মুজিবুর রহমান নির্বাচনোত্তর পশ্চিম পাকিস্তান শহরে যেতে কঠিনভাবে অস্বীকার করায় সরকার এই ঘটনাকে পশ্চিম পাকিস্তান বিরোধী ও বিচ্ছিন্নতাবাদী বলে শেখ মুজিবকে চিহ্নিত করার সুযোগ পায়। শেখ মুজিব যদি ঐতিহাসিক নির্বাচন বিজয়ের পরপর পশ্চিমাঞ্চলে সফরে যেতেন, তাহলে সেখানে গভীর আন্তরিকতার সঙ্গেই তাকে সংবর্ধনা জানানো হতো এবং শিক্ষিত সমাজের মধ্যে সরকারি প্রচারণার এই সাফল্যকে তিনি খণ্ডন করতে পারতেন। অপরদিকে মহান আইন অমান্য আন্দোলনের সময় আওয়ামী লীগ আন্তঃপ্রাদেশিক যোগাযোগের ক্ষেত্রে নানা বিধিনিষেধ জারি করেন। এতে পূর্ব বাংলা বাস্তব ক্ষেত্রে দেশের অন্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বিচ্ছিন্নতাবাদী এই ধারণাটি স্থায়ীভাবে প্রতিষ্ঠা লাভ করে। পূর্ব বাংলায় সেনাবাহিনীর নারকীয় নৃশংসতার প্রথম কমাস, এমনকি পশ্চিম পাকিস্তান যখন প্রকৃত ঘটনা জানতে পেরেছে, তারপরও সরকারি প্রচার মাধ্যম নিপুণভাবে প্রচার কার্য চালিয়েছিল যে যারা দেশকে টুকরো টুকরো করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা ছাড়া সরকারের আর কিছু করার নেই, এবং তারা বিশ্বাস করেছে সরকারের যা কিছু করা হচ্ছে সরকার ভারতীয় দালাল ও অনুপ্রবেশকারীদের হাত থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয় একতা ও সংহতি বজায় রাখার কারণেই করছে। এক্ষেত্রে জনৈকা পাঞ্জাবি মহিলার প্রতিক্রিয়ার উল্লেখ করে বলতে পারি, এই ভদ্রমহিলা আমার পরিবারের একজন শুভাকাঙ্ক্ষী। তিনি তার পদমর্যাদা ও মানবিক সহমর্মিতার কারণে বিশেষভাবে পরিচিত ছিলেন। যখন আমি তাকে পূর্ব বাংলায় পাক বাহিনী কী ঘটিয়েছে তা বললাম, তিনি মেজাজের সাথে উত্তর দিলেন, ওরা ওটা পাওয়ার যোগ্য। তারা যদি স্বাধীনতা চায় তবে মৃত্যুর জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। এমনকি যারা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তাদের প্রতিক্রিয়াও একই ধরনের। কেউ কেউ তো আমাকে ভারতীয় চর ও বিশ্বাসঘাতক বলে গালমন্দ করছে। আমি যখন সানডে টাইমসে এই গণহত্যার কাহিনী লিখলাম, তখন তাদের কাছ থেকে অকথ্য অশ্রাব্য ভাষায় চিঠি পেতে থাকলাম। তবে এটা ঠিক, তারা যে বিশ্বাস করত তার প্রতি তারা আন্তরিক ছিল। এছাড়া তাদের উপায়ও ছিল না, কিন্তু তা সত্ত্বেও এর প্রক্রিয়া হলো ভীতিজনক। তাছাড়া বাঙালিদের কথা ছেড়ে দিলেও পশ্চিম পাকিস্তানিদের কাছ থেকে এর চেয়ে ভালো ব্যবহার আর কি করেই বা আশা করি। আমি আবার বলছি, গোয়েবলসও এতটা সুচারুভাবে করতে পারত না যতটা পাকিস্তান সরকারের প্রোপাগান্ডাকারী করেছে। তথাপি পশ্চিম পাকিস্তানে এমন লোক এখনও আছেন যারা বাঙালিদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু আমার সন্দেহ নেই যে তাদের মতামত প্রকাশের কোনো উপায় নেই। কেননা সরকারের কাজে সামান্যতম সমালোচনা জাহান্নামের দরজা খুলে দেবে, অর্থাৎ চরম নিবর্তনমূলক ব্যবস্থাদের মুখোমুখি হতে হবে। এমতো অবস্থায় পশ্চিম পাকিস্তানিরা নীরব দর্শক হয়ে রইলেন। আমি তাদের নীরবতার কোনো যুক্তি খুঁজে পাই না, কিন্তু আমি এটার কারণ উপলব্ধি করি। কেন ৮০ লাখ লোক মারা যাবে? চিন্তাতীত অনুপাতের এক মানবীয় দুর্যোগ। বার্নার্ড ব্রেইন, এমপি। ১৯৭০ সালের নভেম্বর থেকে এপ্রিল ৭১ পর্যন্ত এই ৬ মাসের মধ্যে পূর্ব বাংলাকে দুটো বড় দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে। প্রথমটি হলো এই শতাব্দীর সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ, যখন এই দানবীয় ঘূর্ণিঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাস এই জনাকীর্ণ উপকূলীয় এলাকাগুলো গ্রাস করে এবং অগণিত প্রাণের অকাল মৃত্যু ঘটে। দ্বিতীয় দুর্যোগটি মানুষের তৈরি। সামরিক শাসকচক্র রাজনৈতিক সমস্যাকে পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীকে দিয়ে অবিশ্বাস্য নৃশংস গণহত্যা অভিযান করে সমাধান খুঁজতে এই দুর্যোগের সৃষ্টি করেছে। ৮০ লাখেরও বেশি ছিন্নমূল বাঙালি দেশ থেকে পালিয়ে ভারতীয় শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। আরও বহু সংখ্যক বাঙালি পালাবার পথে রয়েছে। কত লোক নৃশংসতার শিকার হয়েছে তার হিসাবও কখনো জানা যাবে না। হাজার হাজার লোক হারিয়ে গিয়েছে চিরতরে, ঠিক যেমনটি গত নভেম্বর ৭০ সালে সামুদ্রিক জলোচ্ছ্বাসে হারিয়ে গিয়েছিল। এখন এই দুর্যোগ তৃতীয়বারের মতো আঘাত হেনেছে। পূর্ব বাংলা
এখন প্রায় দুর্ভিক্ষের কবলে। 1943 সালে বাংলাদেশকে যে ভয়াবহ দুর্ভিক্ষ গ্রাস করেছিল, এবারের দুর্ভিক্ষ তার চেয়েও গভীর হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। 1943 সালের দুর্ভিক্ষে 30 লাখ লোক মারা গিয়েছিল। এই দ্বন্দ্ব বিক্ষুব্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট দুর্ভিক্ষ পাকিস্তান ভারত উভয় দেশের উপর সুদূর প্রসারী প্রভাব বিস্তার করতে পারে। এতে আনুমানিক 80 লাখ লোকের মৃত্যু ঘটবে কিংবা অকর্মণ্য হয়ে পড়বে। এটা বাস্তব ক্ষেত্রে চিন্তাতীত অনুপাতের এক মানবীয় দুর্যোগ। দুর্ভিক্ষ যে বাস্তবে এসে গেছে, নারী পুরুষ শিশুদের শীর্ণ দেহ দেখলেই তার প্রমাণ মিলবে। বিশেষ করে যারা ভারতে পাড়ি দিয়েছে, তাদের অস্থি চর্মসার দেহে বেদনা ঘন পরিস্থিতি স্পষ্ট হয়ে উঠেছে। এসব শরণার্থীদের প্রথম দুটো দল ছিল নিঃস্ব ও রুগ্ন। তারপরে যারা যাচ্ছিল তাদের মতো অতটা শীর্ণ ছিল না। পূর্ব বাংলায় সামুদ্রিক জলোচ্ছ্বাস ও গৃহযুদ্ধের অপরিহার্য পরিণতি স্পষ্টভাবে অনুভূত হতে শুরু করেছে। এই করুণ দুর্ভিক্ষাবস্থা পাকিস্তান সরকার মেনে নিতে রাজি হলো না, ফলে অনাহারী জনগণের মর্মান্তিক দুর্দশাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। পাকিস্তান সরকারের পক্ষে এটা মেনে নেওয়া অর্থ হলো অপরাধ স্বীকার করাই বোঝাবে না, বরং পূর্ব বাংলায় চলমান সামরিক বর্বরতা মেনে নেবার পক্ষে আন্তর্জাতিক মনোযোগ দৃষ্টি আকর্ষিত হবে। সেই কারণে পূর্ব বাংলার লোকেদের অবশ্যই মৃত্যুর সম্মুখীন হতে হবে। চিরাচরিতভাবে অনুন্নত এলাকায় দুর্ভিক্ষের ছায়া নেমেছে। খাদ্যকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, কেননা যাতে করে 6.6 কোটি বাঙালিকে আনুগত্য স্বীকারে বাধ্য করা যায়। কৃষি উন্নয়নের একজন অবাঙালি অফিসারকে আমি বলতে শুনেছি, দুর্ভিক্ষ হলো আমাদের আয়োজিত ধ্বংসাত্মক কাজেরই ফল, কাজেই ওরা অনাহারে মরুক। তখন বাঙালিদের চেতনা ফিরবে। এই হলো সরকারি কর্মকর্তাদের মনোভাব। সে সঙ্গে যুক্ত হয়েছে খাদ্য ঘাটতির গভীর সংকট অবস্থা। তাতে সরকারি উদাসীনতা ও খাদ্য সংকট আরও জটিল হয়ে দাঁড়িয়েছে। এমনিতেই পূর্ব বাংলার 23টি জেলার মধ্যে 17টি জেলায় খাদ্য ঘাটতি দেখা দেয়। এমনকি শস্যের ফলন ভালো হলেও 15 লাখ টন খাদ্যশস্য, বিশেষত চাল আমদানি করতে হয়। অদূর অতীতে পূর্ব বাংলা একের পর এক বন্যা ঘূর্ণিঝড়ের কবলে পড়ায় আমদানির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে ব্যাপক পরিমাণে। পাকা ধানের মৌসুমে 1970 সালের নভেম্বর মাসে ভয়াবহ ঘূর্ণিঝড় মরণ ছোবল হানে। এই দুর্যোগ শুধু খাদ্যশস্যের ব্যাপক ক্ষতি করেনি, সেই সঙ্গে জলোচ্ছ্বাসে এসেছে লবণাক্ততা, যা গোটা উপকূলীয় বৃহত্তর অঞ্চল জুড়ে স্বাভাবিক ধান উৎপাদনকে অসম্ভব করে ফেলেছে। এই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে রয়েছে চলমান গৃহযুদ্ধ। বিগত মার্চ মাসে সামরিক অভিযানের বিরুদ্ধে বাঙালির গণ অভ্যুত্থানে প্রদেশের সকল যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করে দিয়েছে, যা কোনো ঘূর্ণিঝড়ে অতটা ক্ষতি করতে পারেনি। পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীকে অবরুদ্ধ করে রাখার জন্য বাঙালি গেরিলা বাহিনীর সদস্যরা রাস্তা ও ব্রিজ উড়িয়ে দিয়েছে। এই নদীমাতৃক প্রদেশের অনেকগুলো ফেরি চলাচল নিশ্চিহ্ন করে দিয়েছে। 1971 সালের এপ্রিল মাসে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে খাদ্যশস্য শতাধিক বিতরণ কেন্দ্রের সঙ্গে যুক্ত প্রধান সড়কের চলাচল অসম্ভব হয়ে পড়ে। চট্টগ্রাম থেকে ফেনীর কাছ পর্যন্ত এই 30 মাইল পথ কমপক্ষে 100 ধ্বংসাত্মক তৎপরতা চালানো হয়েছে। আমদানিকৃত খাদ্যশস্যের 80% রেলপথে ও ট্রাকে পরিবহন করা হয়, বাকি 15% বার্জে নদীপথে বহন করা হয়। এই দুটো পরিবহন ক্ষেত্রে সেনাবাহিনীর সাপ্লাইয়ের কারণে সেই সুযোগ সহজলভ্য নয়। ফলে চট্টগ্রাম বন্দরের সাইলোগুলোতে খাদ্যশস্য স্তূপকৃত হয়ে রয়েছে, অথচ প্রদেশের অন্যত্র ঘাটতি চরমে উঠেছে। চট্টগ্রাম কুমিল্লা প্রধান সড়কের অনেক ক্ষেত্রে মেরামত করা হয়েছে, এখনও যে কোনো সময়ে গেরিলা আক্রমণের শিকার হতে পারে। স্বাভাবিক যানবাহনের একটি নগণ্য অংশ চলাচল করছে। প্রদেশের অন্যত্র একই ধরনের বাধা বিপত্তি রয়েছে। গত গ্রীষ্মে একটি আন্তর্জাতিক জরিপ থেকে জানা যায় যে দেশের 60% খাদ্যশস্য দক্ষিণাঞ্চলে গুদামজাত থাকে, অথচ ওই অঞ্চলের প্রয়োজন মাত্র প্রদেশের মোট চাহিদার 30%। যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় খাদ্য চলাচল ব্যাহত হচ্ছিল। বিশেষত পোড়ামাটি নীতি চলতে থাকায় রেল ও নদীপথ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এমতো অবস্থায় পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীর জন্য সরবরাহ বজায় রাখাটা সামরিক আইন কর্তৃপক্ষ ও বেসামরিক প্রশাসনের মুখ্য দায়িত্ব হয়ে দাঁড়ায়। অন্যান্য জিনিসপত্রের চাহিদা মেটানো হতো যখন যতটুকু পাওয়া যেত তার ভিত্তিতে। অসম্ভবভাবে জনসাধারণের চাহিদার ঘাটতি থেকেই গেল। সেপ্টেম্বর 71 সালে আরও দুটো উপসর্গ প্রতিবন্ধকতার সৃষ্টি কাজে যোগ দিল। প্রথমটি হলো আউশ চাষের জন্য বীজ ধান ও কৃষি উপকরণের অভাব। এদিকে প্রশাসন ভেঙে পড়েছে, অন্যদিকে
কৃষকদের অনীহার জন্য সেগুলো সুলভ ছিল না। তাছাড়া কৃষকের নিজেদের মজুদ শস্য ফেলে রেখে অন্যত্র চলে গিয়েছিল। দ্বিতীয়টি হলো মজুদদারি। উৎপাদনকারীরা ঘাটতি বছরের চিরাচরিত নিয়মে মজুদ করে থাকে। বোধগম্য কারণে তারা তাদের খাদ্যশস্য নিশ্চিত রাখতে চায়। এমনকি শহরের পয়সাওয়ালা শ্রেণীও তাই করে থাকে। তারা খাদ্যশস্যের যে কোনো মূল্য দিতে রাজি থাকে। তৃতীয়ত, উপসর্গটি হলো অনাহারী লোকদের ক্রয় ক্ষমতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এই সবকটি উপসর্গ একত্র হয়ে 1971 সালের শীতের সময়টা আরও সংকটপূর্ণ সময় হয়ে দাঁড়াবে। পাকিস্তানের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাধীন কালে, অর্থাৎ 1966 থেকে 1970 সালের মধ্যে পূর্ব বাংলা গড়ে প্রতি বছর 1,80,00,000 টন খাদ্যশস্য উৎপাদন করা সত্ত্বেও বার্ষিক ঘাটতি ছিল 12 লক্ষ টন। অদূর অতীতে দুর্যোগগুলো, অর্থাৎ 1970 সালের সেপ্টেম্বরের বন্যা, নভেম্বরের ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়, 1971 সালের মার্চ থেকে সামরিক বাহিনীর ধ্বংসাত্মক বর্বরতা, এসবের সমন্বিত কারণে 1971 সালের প্রত্যাশিত উৎপাদনের 20% হ্রাস পায়। পরপর দুটো বছরই খাদ্য উৎপাদনের অবস্থা খারাপ থাকায় খাদ্য ঘাটতির পরিমাণে এসে দাঁড়ায় 22,80,000 টন। অর্থাৎ 28 বছর আগে মহা অকালের বছরের পর এই বছরই সবচেয়ে কঠিন খাদ্য ঘাটতি দেখা দিল। এই সব কিছু মিলে অদ্বিতীয় মানবীয় দুর্যোগ সৃষ্টি করল। কিন্তু পাকিস্তান সরকার তা স্বীকার করতে নারাজ, যার ফলে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো তাদের তৎপরতা সুচারুভাবে করতে পারল না। এন পরিস্থিতিতে ত্রাণ সামগ্রী যতটুকু পাওয়া যাবে তাও সুষ্ঠু তদারকির অভাবে সেটুকু বালিতে পানি ঢালার মতো হারিয়ে যাবে। সেগুলো হয় পাক সেনাবাহিনী বা দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা এবং বিবেকবর্জিত ব্যবসায়ীদের কালোবাজারে ওই সব খাদ্য সামগ্রী বিক্রি করে ফায়দা লুটবে। আন্তর্জাতিক খাদ্য ত্রাণ সংস্থা আশানুরূপ উদ্দেশ্য সাধন করতে চান তাহলে এসবের তত্ত্বাবধানের কাজ আন্তর্জাতিক তদারকিতে হতে হবে। গৃহযুদ্ধে লিপ্ত দলগুলোকে তাদের সহযোগিতা করতে হবে, যাতে খাদ্য সামগ্রী পরিবহনে ও বিতরণে কোনো বাধা সৃষ্টি না হয়। নতুবা যে করুণ দুঃখজনক পরিস্থিতির ছবি আঁকা হয়েছে আগত মাস ও বছরের কঠিন সময়ে, তা বাস্তবে রূপ লাভ করবে। এমন ভয়ানক দুর্ভিক্ষ আগত দিনে পূর্ব বাংলাকে আঘাত হানবে, যা অতীতের সকল দুর্যোগকে অতিক্রম করবে। পরিশিষ্ট 1, পাকিস্তান হবে একটি ফেডারেল বা যৌথ রাষ্ট্র এবং 6 দফা ফর্মুলার ভিত্তিতে এই ফেডারেশনের বা যৌথ রাষ্ট্রের প্রতি অঙ্গরাজ্যকে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। প্রথম দফা, সরকারের বৈশিষ্ট্য হবে ফেডারেল বা যৌথ রাষ্ট্রীয় ও সাংসদীয় পদ্ধতির। তাতে যৌথরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো থেকে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার নির্বাচন হবে প্রত্যক্ষ এবং সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে। কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার প্রতিনিধি নির্বাচন জনসংখ্যার ভিত্তিতে হতে হবে। দ্বিতীয় দফা, কেন্দ্রীয় সরকারের দায়িত্বে থাকবে কেবল প্রতিরক্ষা ও বৈদেশিক বিষয় এবং তৃতীয় দফায় ব্যবস্থিত শর্ত সাপেক্ষ বিষয়। তৃতীয় দফা, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য 2টি পৃথক মুদ্রা ব্যবস্থা চালু করতে হবে, যা পারস্পরিকভাবে কিংবা অবাধে উভয় অঞ্চলে বিনিময় করা চলবে, অথবা এর বিকল্প ব্যবস্থা হিসেবে একটি মাত্র মুদ্রা ব্যবস্থা চালু থাকতে পারে, এই শর্তে যে একটি কেন্দ্রীয় সংরক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যার অধীনে 2 অঞ্চলে 2টি রিজার্ভ ব্যাংক থাকবে। তাতে এমন বিধান থাকতে হবে যেন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে সম্পদ হস্তান্তর কিংবা মূলধন পাচার না হতে পারে। চতুর্থ দফা, রাজস্ব ধার্য ও আদায়ের ক্ষমতা থাকবে অঙ্গরাজ্যগুলোর হাতে। প্রতিরক্ষা ও বৈদেশিক বিষয়ে ব্যয় নির্বাহের জন্য কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় রাজস্বের যোগান দেওয়া হবে। সংবিধানে নির্দেশিত বিধানের বলে রাজস্বের এই নির্ধারিত অংশ স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের খাতে জমা হয়ে যাবে। এহেন সাংবিধানিক বিধানে এমন নিশ্চয়তা থাকবে যে কেন্দ্রীয় সরকারের রাজস্বের প্রয়োজন মেটানোর ব্যাপারটি এমন একটি লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে যেন রাজস্ব নীতির ওপর নিয়ন্ত্রণ ক্ষমতা নিশ্চিতভাবে অঙ্গরাজ্যগুলোর হাতে থাকে। পঞ্চম দফা, যৌথরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য যে বৈদেশিক মুদ্রা অর্জন করবে সেই অঙ্গরাজ্যের সরকার যাতে স্বীয় নিয়ন্ত্রণাধীন তার পৃথক হিসাব রাখতে পারবে। সংবিধানে সেরূপ বিধান থাকতে হবে। কেন্দ্রীয় সরকারের যে পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে সংবিধান নির্দেশিত বিধি অনুযায়ী নির্ধারিত অনুপাতের ভিত্তিতে অঙ্গরাজ্যগুলো থেকে তা আদায় করা হবে। সংবিধানের বিধিবিধান অনুযায়ী দেশের বৈদেশিক নীতির কাঠামোর মধ্যে যার দায়িত্ব থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে, বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক সাহায্য সম্পর্কে চুক্তি সম্পাদনের ক্ষমতা আঞ্চলিক বা
প্রাদেশিক সরকারগুলোর হাতে থাকতে হবে। ষষ্ঠ দফা, ফলপ্রসূভাবে জাতীয় নিরাপত্তা রক্ষার কাজে সাহায্যের জন্য অঙ্গরাজ্যগুলোকে মিলিশিয়া কিংবা আধাসামরিক বাহিনী গঠনের ক্ষমতা দিতে হবে। পরিশিষ্ট 2, 1966 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকায় প্রদত্ত আমাদের বাঁচার অধিকার 6 দফা ফর্মুলা শীর্ষক ভাষণের উপসংহারে আমার পশ্চিম পাকিস্তানি ভাইদের প্রতি শেখ মুজিবুর রহমানের একটি আবেদন। আমি আমার পশ্চিম পাকিস্তানি ভাইদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। প্রথমত, তাদের এই ধারণা করা উচিত হবে না যে আমি 6 দফা যা বলেছি তা কেবল পূর্ব পাকিস্তানের স্বার্থ রক্ষার্থে বলেছি। এ কথা ঠিক নয়। আমার 6 দফা কর্মসূচির প্রতিটি দফা থেকে আমার পশ্চিম পাকিস্তানির ভাইয়েরাও স্বাভাবিকভাবে অনুরূপ লাভবান হবেন। এই দফাগুলোর কার্যকর হলে তারা অবশ্যই সমান সুযোগ সুবিধা লাভ করবেন। দ্বিতীয়ত, যখন আমি পূর্ব পাকিস্তানের সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার ও কেন্দ্রীভূত হওয়ার কথা বলি, তখন তা দ্বারা আমি কেবল আঞ্চলিক কেন্দ্রীভূতকরণের কথাকেই বুঝাই। তা দ্বারা আমি একথা বলতে চাই না যে এই সম্পদ পশ্চিম পাকিস্তানের জনগণের হাতে পৌঁছেছে। তা নয়, আমি তা বলতে চাই না বা বলতে পারি না। আমি জানি পশ্চিম পাকিস্তানে এমন লাখ লাখ লোক রয়েছে যারা আমাদের মতোই আর্থিক শোষণের হতভাগ্য শিকারে পরিণত হয়েছে। আমি কথাও জানি যে দেশের যাবতীয় সম্পদ গুটি কয়েক পরিবারের হাতে কেন্দ্রীভূত হয়েছে। পুঁজিবাদী ছাঁচে গড়া আমাদের সমাজ এর পরিবর্তন না হওয়া পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে। কিন্তু তার আগে অবশ্যই আঞ্চলিক শোষণের অবসান ঘটাতে হবে। আমি কিন্তু এই আঞ্চলিক শোষণের জন্য পশ্চিম পাকিস্তানের জনগণকে দায়ী করছি না। তৃতীয়ত, এই অবিচারের জন্য দায়ী দেশের ভৌগোলিক অবস্থান এবং অস্বাভাবিক প্রশাসনিক ব্যবস্থা, যার পরিণাম দিন দিন ভয়াবহ হয়ে উঠেছে। একটি দৃষ্টান্ত গ্রহণ করুন। যদি পাকিস্তানের রাজধানী পশ্চিম পাকিস্তানে না হয়ে পূর্ব পাকিস্তানে স্থাপিত হতো, তাহলে এই আঞ্চলিক শোষণ উল্টাভাবে করত। আমাদের রাজস্বের শতকরা 62%, যা আমাদের প্রতিরক্ষা বাহিনীর জন্য ব্যয় হচ্ছে, এবং রাজস্বের শতকরা 32%, যা কেন্দ্রীয় প্রশাসনে ব্যয় হচ্ছে, তা সবই পশ্চিম পাকিস্তানের পরিবর্তে পূর্ব পাকিস্তানে ব্যয় হতো। সরকারের ব্যয় হলো জনগণের আয় এবং সরকারের আয় হলো জনগণের ব্যয়। জাতীয় অর্থ সম্পর্কে এই সুপরিচিত প্রবাদ বাক্যটি পশ্চিম পাকিস্তানের পরিবর্তে পূর্ব পাকিস্তানের বেলায় প্রযোজ্য হতো। আমাদের মোট রাজস্বের এই 94%, যা প্রতি বছর পশ্চিম পাকিস্তানে ব্যয় হচ্ছে এবং এভাবে পশ্চিম পাকিস্তানের মূলধন গঠিত হচ্ছে, তা পূর্ব পাকিস্তানে ব্যয় হতো এবং পূর্ব পাকিস্তানকে সম্পদশালী করে তুলত। সরকারের কর্মকেন্দ্র পশ্চিম পাকিস্তানে প্রতিষ্ঠিত হওয়ায় সশস্ত্র বাহিনীর 3টি প্রধান কার্যালয় এবং সমস্ত কেন্দ্রীয় প্রতিষ্ঠান ও বিদেশি মিশনের দপ্তর স্বাভাবিকভাবেই পশ্চিম পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং সেগুলোর যাবতীয় খরচ সেই অঞ্চলেই হচ্ছে। সরকারের কর্মকেন্দ্র পূর্ব পাকিস্তানে থাকলে এই সমস্ত ব্যয় এখানেই হতো। তাহলে পূর্ব পাকিস্তান সম্পদশালী হতো এবং সেই অনুপাতে পশ্চিম পাকিস্তান দরিদ্র থেকে যেত। এমতো অবস্থায় আপনারা পশ্চিম পাকিস্তানিরা আঞ্চলিক ন্যায় বিচারের জন্য আমাদের মতোই দাবি তুলতেন, যার জন্য আপনারা আমাদের পূর্ব পাকিস্তানিদের অসৎ অভিপ্রায়ের দোষ দিয়ে নিন্দা করছেন। অবস্থা এরূপ হলে আপনারা উপলব্ধি করতে পারতেন যে আত্মরক্ষা ছাড়া অন্য কোনো অভিপ্রায় আমাদের ছিল না। সেই প্রসঙ্গে পশ্চিম পাকিস্তানিরা যদি আঞ্চলিক ন্যায় বিচারের দাবি তুলতেন, তাহলে আপনারা কি জানেন আমাদের দৃষ্টিভঙ্গি কী হতো? আমরা তৎক্ষণাৎ সত্য বলে স্বীকার করে নিতাম যে ন্যায় বিচার ও সমতা দাবি করার অধিকার আপনাদের আছে এবং তা করা আপনাদের কর্তব্য। কেবল তাই নয়, আমরা আরও অগ্রসর হতাম। এ সমস্ত দাবি আপনাদের উত্থাপন করা পর্যন্ত আমরা অপেক্ষা করতাম না। তার পরিবর্তে আপনাদের দাবি উত্থাপন করার আগেই আমরা আপনাদের প্রয়োজন মিটিয়ে দিতাম। সত্যই আমরা ন্যায় বিচার, সমতা এবং ন্যায্য ব্যবহারে বিশ্বাসী। একটি রাষ্ট্র একটি বৃহৎ পরিবার ছাড়া আর কিছুই নয়। এমনকি একটি পরিবারের মধ্যে কোনো একজন আহার করলেই অন্যের পেট ভরে না। কাজেই আমাদের ন্যায্য অংশের দাবি তুললেই কি করে এবং কোন বিবেকের বলে আপনারা আমাদের স্বার্থপর বলে অভিহিত করেন? আর আপনারা যখন কেবল নিজেদের অংশই ভোগ করছেন না, আপনাদের ভাইদের অংশ গ্রাস করছেন, তখন অন্যরা আপনাদের কি বলে অভিহিত করবে? যাই হোক, আমরা কেবল আমাদের নিজেদের অংশই দাবি করছি, আপনাদের অংশ নয়। আমরা আপনাদের সঙ্গে সমান অংশীদার হিসেবে বাস করতে চাই, শোষক হিসেবে নয়। চতুর্থত, আমরা যদি আমাদের প্রয়োজনের চেয়ে বেশি পাই, তাহলে আমাদের অংশ থেকে আপনাদের জন্য কিছু ছেড়ে দিতে পারি। অতীতে আমরা সেরূপ দিয়েছিও। আপনাদের কি তা স্মরণ নেই? দয়া করে স্মরণ করে দেখুন।
1 প্রথম গণপরিষদে আমাদের প্রতিনিধির সংখ্যা ছিল 44 এবং আপনাদের সংখ্যা ছিল 28। যদি আমরা ইচ্ছা করতাম তাহলে গণতান্ত্রিক উপায়ে কেন্দ্রীয় রাজধানী এবং 3টি সশস্ত্র বাহিনীর প্রধান কার্যালয় পূর্ব পাকিস্তানে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা তা করিনি। 2 প্রকৃত ভ্রাতৃসুলভ অনুভূতি এবং সমতাবোধের দরুন আমরা পূর্ব পাকিস্তানিদের ভোটে 6 জন পশ্চিম পাকিস্তানিকে গণপরিষদের সদস্য নির্বাচিত করে দিয়েছি। 3 সংখ্যাগরিষ্ঠতার বলে আমরা বাংলাকে একমাত্র রাষ্ট্রভাষা করে নিতে পারতাম, কিন্তু আমরা বাংলা এবং উর্দু উভয় ভাষাকেই রাষ্ট্রভাষা করার দাবি করেছি এবং তা গ্রহণ করেছি। 4 সংখ্যাগরিষ্ঠ ভোটে আমরা পূর্ব পাকিস্তানের স্বার্থের অনুকূলে একটি শাসনতন্ত্র তৈরি করে নিতে পারতাম। 5 নিরঙ্কুশ ক্ষমতা প্রয়োগের সম্ভাব্য জটিলতা দূর করার জন্য আমরা আমাদের সংখ্যাগরিষ্ঠতাকে বলি দিয়েছি এবং সংখ্যা সাম্য নীতি গ্রহণ করেছি। আপনাদের কাছ থেকে এই আশ্বাস পেয়ে যে আপনারা সকল ক্ষেত্রে সংখ্যা সাম্য নীতি মেনে চলবেন। 5 পশ্চিম পাকিস্তানি ভাইদের মনে এই বিশ্বাস জন্মানোর জন্য উপরোক্ত কথাগুলোই যথেষ্ট যে আমরা পূর্ব পাকিস্তানের লোকেরা প্রকৃতই ভাইসুলভ সমতাবোধ নিয়ে আপনাদের প্রতি আচরণ করতে আগ্রহী, যা দ্বারা আমরা সম্মান ও গৌরবের মধ্যে বাস করতে চাই। অতীতে কথাও প্রমাণিত হয়েছে যে আপনাদের প্রয়োজনে আমাদের নিজেদের স্বার্থ ত্যাগ করার মতো সামর্থ্য আমাদের আছে। পূর্ব পাকিস্তানে যদি রাজধানী স্থাপিত হতো তাহলে আমরা নিজেরাই উদ্যোগী হয়ে পশ্চিম পাকিস্তানে একটা সত্যিকারের দ্বিতীয় রাজধানী স্থাপন করতাম এবং এই রাজধানী কেবল তামাশার বস্তু হতো না। আমরা কখনো এই সুবিধাজনক অবস্থার সুযোগ গ্রহণ করতাম না এবং জোর করে কখনো সেই সমস্ত গুরুত্বপূর্ণ অফিস আমাদের অধিকারে রাখতাম না। আমরা তুলা বোর্ড, পাকিস্তান শিল্পোন্নয়ন সংস্থা, রেলওয়ে বোর্ড, পোর্ট ট্রাস্ট, ওয়াবদা ইত্যাদি সংস্থার চেয়ারম্যানের পদের মতো পশ্চিম পাকিস্তানের যাবতীয় উচ্চ ও লাভজনক পদ অধিকার করতাম না। আমরা আপনাদের অঞ্চলের গভর্নরের পদ অধিকার করার কথাও চিন্তা করতাম না। তার পরিবর্তে আমরা ন্যায়পরায়ণতার সঙ্গে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে কেন্দ্রীয় রাজস্ব ব্যয়ের ফলপ্রসূ ব্যবস্থা গ্রহণ করতাম। আমরা আঞ্চলিক ও প্রাদেশিক স্বায়ত্তশাসনকে সংকুচিত করার পরিবর্তে প্রসারিত করতাম। আমরা রাজনৈতিক, প্রশাসনিক কিংবা অর্থনৈতিক ক্ষেত্রে কোনো বৈষম্য সৃষ্টি হতে কখনো দিতাম না। আমরা পূর্ব পাকিস্তানিরা সংখ্যাগুরু সরকারের কার্যালয় আমাদের এখানে, কাজেই আমরা পাকিস্তানের প্রভু এই জাতীয় অনুভূতির সৃষ্টি হওয়ার মতো কোনো কাজই আমরা কখনো করতাম না। তার চেয়ে বরং আমরা প্রতিটি কাজ এমনভাবে করতাম যাতে আপনারা বুঝতে সক্ষম হতেন যে এই দেশ চিন্তা ও কর্মে উভয় দিক দিয়ে আপনাদের এবং আমাদের। আমরা আপনাদের সঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতা সমানভাবে ভাগ করে নিতাম। আমরা বিশ্বাস করি যে অবিমিশ্র সমতার এই অনুভূতি, আন্তঃপ্রাদেশিক ন্যায় বিচারের এই চেতনা এবং পক্ষপাত শূন্যতা হল পাকিস্তানি দেশাত্মবোধের ভিত্তি। একমাত্র তিনিই পাকিস্তানের নেতা হওয়ার যোগ্য যিনি এহেন দেশাত্মবোধের দ্বারা অনুপ্রাণিত ও উৎসর্গকৃত। যে নেতা আন্তরিকতার সঙ্গে বিশ্বাস করেন যে পাকিস্তানের দুটি শাখা প্রকৃতপক্ষে পাকিস্তানের রাজনৈতিক দেহের দুটি চোখ, দুটি কান, দুটি নাসারন্ধ্র, 2 সারির দাঁত, 2টি হাত এবং 2টি পা। যে নেতা অনুভব করেন যে পাকিস্তানকে সুস্থ ও শক্তিশালী করতে হলে এর উভয় অংশকে সমানভাবে সুস্থ ও শক্তিশালী করতে হবে। যে নেতা আন্তরিকতার সঙ্গে বিশ্বাস করেন যে পাকিস্তানের অঙ্গ দুটির যে কোনো একটিকে দুর্বল করলে সামগ্রিকভাবেই পাকিস্তানকেই দুর্বল করা হয়। যে নেতা অতি আগ্রহের সঙ্গে এই মত পোষণ করেন যে যে ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে বা ইচ্ছাপূর্বক পাকিস্তানের যে কোনো অঙ্গকে দুর্বল করে সে দেশের শত্রু, এবং যে নেতা এই ধরনের শত্রুদের বিরুদ্ধে কঠোর কর্মব্যবস্থা গ্রহণ করেন সে নেতাই পাকিস্তানের জাতীয় নেতৃত্বের দাবি করতে পারেন। পাকিস্তান একটি মহান দেশ যার দিগন্ত প্রসারী সম্ভাবনাময় ভবিষ্যৎ রয়েছে। যিনি এর যোগ্য নেতা হতে চান তাকে অবশ্যই দিগন্ত প্রসারী অসাধারণ দৃষ্টিসহ মহান হৃদয়ের অধিকারী হতে হবে। ষষ্ঠত, আমি বিনীতভাবে পশ্চিম পাকিস্তানি ভাই ও বোনদেরকে স্মরণ করে দিতে চাই যে যখন আমরা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়ার জন্য দাবি করেছিলাম তখন আপনারা এটাকে পাকিস্তানকে ধ্বংস করার আন্দোলন বলে দোষারোপ করলেন। পুনশ্চ বিশেষ করে ব্যবস্থাপক সভার প্রতিনিধিত্বের বেলায় আপনাদের সংখ্যা সামান্য নীতির দাবির পরিপ্রেক্ষিতে আমরা যখন যুক্ত নির্বাচন দাবি করেছিলাম তখনও আপনারা এই মর্মে আমাদের নিন্দা করেছিলেন যে আমরা সীমান্তের ওপার থেকে অনুপ্রেরণা পেয়েছি। এই দুটি দাবি এখন স্বীকৃত হয়েছে, কিন্তু সেগুলো স্বীকৃত হওয়ার পর পাকিস্তান ধ্বংস হয়ে যায়নি। এতে কি আপনাদের লজ্জা হয় না যে অনিচ্ছুক বিদেশি শাসকদের কাছ থেকে বলপূর্বক কিছু সুবিধা আদায় করে নেওয়ার মতো
পূর্ব পাকিস্তানের প্রতিটি ন্যায়সঙ্গত দাবি আপনাদের কাছ থেকে চরম মূল্য দিয়েও দুঃখজনক সংগ্রাম করে আদায় করতে হবে। এতে কি আপনাদের মর্যাদা বাড়ে? দয়া করে এই ধরনের মনোভাব চিরদিনের জন্য পরিহার করুন। দয়া করে আপনারা আমাদের শাসক না হয়ে নিজেদেরকে আমাদের ভাই হিসেবে মনে করুন। আমি যে ফর্মুলা তুলে ধরেছি তা গভীরভাবে বিবেচনা করে দেখার জন্য আমরা দেশবাসীর নিকট আকুল আবেদন করেছি। তাহলে তারা বুঝতে পারবেন যে আমরা 6 দফা কর্মসূচির কোনো দফাই অন্যায়, অবাস্তব কিংবা দেশের সংহতি বিনাশকারী নয়। আমরা আশা করি আমি সাফল্যের সঙ্গে এই সংক্ষিপ্ত ভাষণে কথা বুঝাতে পেরেছি যে এই দফাগুলো স্বীকৃত হলে পাকিস্তান কিছুতেই দুর্বল হবে না, বরং তা আরও অধিক শক্তিশালী হবে। কিন্তু কায়েমি স্বার্থবাদী মহল সুস্পষ্ট কারণেই আমাদের 6 দফা স্বীকার করবে না। তারা তাদের নিজস্ব পথে সবকিছুর বিচার করে থাকে। তাদের কাছে কেবল অবিরাম ও চিরস্থায়ীভাবে শোষণের কাজ চালিয়ে যাওয়ার অর্থই হল সমাজ ও রাষ্ট্রের স্থায়িত্ব। এই শোষণের কাজে যিনি ব্যাঘাত সৃষ্টি করবেন কিংবা ব্যাঘাত সৃষ্টির জন্য হুমকি দেবেন, তাদের কাছে তিনি দেশদ্রোহী এবং বিচ্ছিন্নতাবাদী বলে প্রতীয়মান হবেন। এটা কোনো নতুন কিংবা আশ্চর্যজনক ঘটনা নয়। জনাব ফজলুল হক ও সোহরাওয়ার্দীর মতো আমাদের পূর্ববর্তী মহান নেতৃবৃন্দ এই ধরনের কায়েমি স্বার্থবাদী মহলের শিকার হয়েছিলেন। শোষিত জনগণের স্বার্থ রক্ষা সংগ্রামী যিনি এগিয়ে আসবেন, তাকে এই ধরনের নিন্দাবাদ ও কারাবরণের জন্য অবশ্যই প্রস্তুত থাকতে হবে। অতীতে আমার ভাগ্যে এই ধরনের বহু বিচার ও দুর্দশা জুটেছে। আমার মুরব্বীদের দোয়া, আমার সহকর্মীদের সহচর্য ও আমার দেশবাসীর প্রীতিপূর্ণ সমর্থনের জন্য অসীম করুণাময় আল্লাহ আমাকে ওই সমস্ত উৎপীড়ন সহ্য করার মতো যথেষ্ট সাহস ও ধৈর্য দিয়েছেন। আমার দেশবাসীর এই সীমাহীন প্রীতি নিয়ে, যা আমার কাছে মূল্যবান সম্পদ, আমি তাদের সেবায় যে কোনো ত্যাগ স্বীকারে সম্পূর্ণ প্রস্তুত আছি। আমার দেশের অগণিত লোকের মুক্তির তুলনায় আমার মতো একজন লোকের জীবন কিছুই নয়। আমি জানি লাখ লাখ শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের চেয়ে আর কোনো মহত্তর সংগ্রাম থাকতে পারে না। আমার রাজনৈতিক গুরু জনাব সোহরাওয়ার্দীর কাছ থেকে আমি তা শিখেছি। আমাদেরকে নির্দেশ দেওয়ার জন্য তিনি আর আমাদের মধ্যে নেই, কিন্তু আমি তার এই উপদেশকে আজীবন অনুসরণ করতে এবং তার আদর্শের পতাকাকে উড্ডীয়মান রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। দেশ এখন তার সবচেয়ে সংকটময় কালের মধ্যে দিয়ে চলছে। এমন সংকটময় মুহূর্তে আওয়ামী লীগ কাউন্সিলরের সভাপতিত্বের গুরুদায়িত্ব অতিরিক্ত বোঝার মতো আমার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর অনুগ্রহে আমি কর্তব্যপরাঙ্মুখ নই। আমি কাজকে ভয় করি না। কাজেই আমি বিনয়ের সঙ্গে এই গুরুদায়িত্ব গ্রহণ করছি। আমার লোকেদের উপর আমার অগাধ বিশ্বাস ছিল। আমি কথাও জানি যে রাতের 11তম আধারের মুহূর্তটি উষার আগমনের ইঙ্গিত দেয় মাত্র। আমার প্রিয় দেশবাসী, আল্লাহর নিকট এই দোয়া করবেন যেন তিনি আমাকে সবসময় মানসিক শক্তি ও দৈহিক যোগ্যতা দান করেন, যাতে আমি তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে আমার বাকি জীবন উৎসর্গ করতে পারি, যে অধিকার তাদের কাছ থেকে বলপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছে। পরিশিষ্ট 3, পূর্ব পাকিস্তান সর্বদলীয় ছাত্র সংগ্রাম কমিটির 11 দফা দাবি। 1. ক. প্রাদেশিককৃত কলেজগুলোকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে। খ. স্কুল ও কলেজের সংখ্যা বৃদ্ধি করতে হবে। গ. প্রাদেশিক কলেজগুলোতে নৈশ ক্লাসের ব্যবস্থা করতে হবে। ঘ. ছাত্রবেতনের শতকরা 50% হ্রাস করতে হবে। উম্ম. শিক্ষার মাধ্যম হিসেবে এবং সমস্ত অফিসের কাজে বাংলা ভাষাকে চালু করতে হবে। চ. ছাত্রাবাসের ব্যয়ভারের শতকরা 50% সরকারকে বহন করতে হবে। ছ. শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে। বর্গীয় জ. 8ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। ঝ. একটি চিকিৎসা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং মেডিকেল কাউন্সিল অর্ডিন্যান্স প্রত্যাহার করতে হবে। নিয়. পলিটেকনিক ছাত্রদের জন্য সংক্ষিপ্ত কোর্সের ব্যবস্থা করতে হবে। ট. হ্রাসকৃত ভাড়ার রেল ও বাস ভ্রমণের সুযোগ দিতে হবে। ঢ. চাকুরির সুযোগ সুবিধার নিশ্চয়তা দিতে হবে। ড. বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স বাতিল করতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোকে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। ঢ. জাতীয় শিক্ষা কমিশন ও হামিদুর রহমান রিপোর্ট বাতিল করতে হবে। 2. সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করতে হবে। 3. ক. যৌথ রাষ্ট্রীয় পদ্ধতির সরকার চালু করতে হবে এবং তাতে ব্যবস্থাপক সভার সার্বভৌমত্ব থাকবে। খ. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কেবল প্রতিরক্ষা, বৈদেশিক নীতি ও মুদ্রায় সীমাবদ্ধ থাকবে। 4.
প্রতিটি অঙ্গরাজ্যের জন্য আঞ্চলিক স্বায়ত্তশাসন সহ বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও সিন্ধুকে নিয়ে একটি উপযৌথরাষ্ট্র গঠন করতে হবে। 5. ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি ও বৃহৎ শিল্পগুলো জাতীয়করণ করতে হবে। 6. কৃষকদের ওপর ধার্যকৃত যাবতীয় কর ও রাজস্বের হার কমাতে হবে। 7. শ্রমিকদের জন্য ন্যায্য বেতন ও বোনাসের ব্যবস্থা করতে হবে। 8. পূর্ব পাকিস্তানের জন্য বন্যা নিয়ন্ত্রণের উপযুক্ত কর্মপন্থা গ্রহণ করতে হবে। 9. যাবতীয় জরুরি আইন, নিরাপত্তা আইন এবং অন্যান্য নিবারক আদেশ তুলে নিতে হবে। 10. সিয়াটো ও সেন্টো চুক্তির সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হবে এবং পাক মার্কিন সামরিক চুক্তি বাতিল করতে হবে। 11. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিসহ বিনা বিচারে আটক সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। পরিশিষ্ট 4. বাংলাদেশ সরকার সংকলিত বাঙালিদের সংগ্রামের কালানুক্রমিক ঘটনাপঞ্জি 1947 জুন 20 বাংলা ব্যবস্থাপক সভার সদস্যগণ 56-21 ভোটে প্রদেশটিকে বিভক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেন। আগস্ট 25 বন্যার জন্য পূর্ব পাকিস্তানে মারাত্মক খাদ্য পরিস্থিতির উদ্ভব হয়। 1948 মার্চ 11 রাষ্ট্রভাষার দাবিতে বিক্ষোভ মিছিল পরিচালনার দায়ে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। আগস্ট 14 পূর্ব বাংলার প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনকে পাকিস্তানের গভর্নর জেনারেল নিযুক্ত হন। 1950 অক্টোবর 6 আজিজুল হক খসড়া শাসনতন্ত্র প্রণয়ন কমিটির রিপোর্টে নিন্দা করেন এবং বলেন যে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান প্রস্তাবিত যৌথ রাষ্ট্রের আড়ালে তার একনায়কত্ব প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। নভেম্বর 24 মুসলিম লীগ পরিষদীয় দলের 13 জন সদস্য একটি যুক্ত বিবৃত প্রচার করেন এবং তাতে পূর্ব বাংলার জন্য স্বায়ত্তশাসন দাবি করেন। 1952 ফেব্রুয়ারি 21 মূলনীতি কমিটির রিপোর্টে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা না দেয়ায় এর বিরুদ্ধে পূর্ব বাংলা বিক্ষোভে ফেটে পড়ে। পুলিশের গুলিতে 19 জন ছাত্র আরও অনেকে নিহত হয়। 1954 মার্চের 15 প্রাদেশিক আইন পরিষদের অবসান ঘটিয়ে পূর্ব পাকিস্তানে 92 ক ধারা জারি করা হয়। মার্চ 19 আওয়ামী লীগের এইচ.এস. সোহরাওয়ার্দী এবং কৃষক শ্রমিক দলের এ.কে. ফজলুল হকের নেতৃত্বে যুক্ত ফ্রন্ট বিপুল সংখ্যাগরিষ্ঠতা সহ প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে এবং সরকার গঠন করে। মে 17 প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী পূর্ব পাকিস্তানের গোলমালকে বিদেশি ষড়যন্ত্র বলে অভিহিত করেন। মে 19 যুক্ত ফ্রন্ট সরকারকে বরখাস্ত করা হয়, গভর্নরের শাসন জারি করা হয় এবং ইস্কান্দর মির্জাকে পূর্ব বাংলার গভর্নর হিসেবে ঢাকায় পাঠানো হয়। আগস্ট 4 পূর্ব পাকিস্তানের অভূতপূর্ব বন্যার প্রাদুর্ভাবের খবর পাওয়া যায়, তাতে লাখ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়। 1958 জুন 24 পূর্ব পাকিস্তানে প্রেসিডেন্টের শাসন বলবৎ করা হয়। সেপ্টেম্বর 20 প্রাদেশিক পরিষদের স্পিকারকে মানসিক দিক দিয়ে অসুস্থ বলে ঘোষণা করা হয়। ডেপুটি স্পিকার শাহেদ আলীকে পিটিয়ে হত্যা করা হয়। অক্টোবর 7 পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয়, রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। অক্টোবর 12 মুজিবুর রহমান, মাওলানা ভাসানী এবং খান আব্দুল গফফার খানকে গ্রেফতার করা হয়। 1959 মে 8 পূর্ব পাকিস্তানের প্রাক্তন বাণিজ্য ও শিল্পমন্ত্রী মনসুর আলীকে দুর্নীতির দায়ে গ্রেফতার করা হয়। 1960 সেপ্টেম্বর 12 ঢাকায় মুজিবুর রহমানকে ফৌজদারি অসদাচরণের দায়ে অপরাধী সাব্যস্ত করা হয় এবং 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অক্টোবর 10 পূর্ব বাংলার উপকূলবর্তী এলাকায় 24 ঘণ্টাব্যাপী ঘূর্ণিঝড়ের আঘাতের ফলে 3000-এরও অধিক লোক নিহত হয়। অক্টোবর 31 আরও একটি ঘূর্ণিঝড়ের ফলে 20,000-এরও অধিক লোক নিহত হয়। 1961 মে 9 পূর্ব পাকিস্তান পুনরায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে, যার ফলে 2,000-এর অধিক লোকের প্রাণ বিনষ্ট হয়। সেপ্টেম্বর 21 ঢাকায় আইন বিরোধী স্লোগানরত বিক্ষোভকারী ছাত্রদের উপর গুলিবর্ষণ করা হয়, শত শত ছাত্রকে গ্রেফতার করা হয়। সেপ্টেম্বর 24 সোহরাওয়ার্দী গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার দাবি করেন। 1962 এপ্রিল পূর্ব পাকিস্তানে আইন বিরোধী আন্দোলন চলে, বহু নিরস্ত্র লোক নিহত হয়। সরকার মন্ত্রিসভা 4 জন বাঙালি সদস্য, কেন্দ্রীয় মন্ত্রিসভার 4 জন বাঙালি সদস্য পদত্যাগ করেন। জুন 9 সামরিক আইন তুলে নেওয়া হয়, মৌলিক গণতন্ত্রের ভিত্তিতে নতুন শাসনতন্ত্র দেয়া হয়। পূর্ব পাকিস্তানের লোকেরা এর বিরোধিতা করে। 1966 ফেব্রুয়ারি মুজিবুর রহমান আঞ্চলিক স্বায়ত্তশাসনের জন্য তার 6 দফা কর্মসূচির ঘোষণা করেন। 1966 মার্চ 20 মুজিবুর রহমান
এবং তার দলীয় কর্মীদের গ্রেফতার করা হয়। মার্চ 27 মুজাফফরগড়ে 4 জন বিরোধী মুসলিম লীগ নেতাকে গ্রেফতার করা হয়। জুন 7 পূর্ব বাংলার সর্বত্র আইয়ুব বিরোধী বিক্ষোভ দেখা দেয়। পুলিশের গুলিতে হাজার হাজার নিরস্ত্র লোক নিহত হয়। স্বায়ত্তশাসনের দাবির সমর্থনে 7 জুনের আহত সাধারণ ধর্মঘট ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও তেজগাঁ দাঙ্গা হাঙ্গামায় পরিণত হয়। জুন 17 আওয়ামী লীগ, জাতীয় আওয়ামী দল, কৃষক শ্রমিক দল ও ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের খ্যাতনামা নাগরিকগণ পূর্ব বাংলায় একটি ছায়া সরকার গঠনের জন্য একটি 6 দফা কর্মসূচি প্রণয়ন করেন। 1967 ফেব্রুয়ারি 2 পূর্ব পাকিস্তানের বিরোধী দলীয় নেতৃবৃন্দ পূর্ব পাকিস্তানের জন্য আঞ্চলিক স্বায়ত্তশাসন লাভের উদ্দেশ্যে একটি যুক্ত ফ্রন্ট গঠন করেন। এপ্রিল 27 অনিষ্টকর বক্তৃতা দানের জন্য মুজিবুর রহমানকে 15 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ডিসেম্বর 3 আইয়ুবের একনায়কত্বের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট PDM গঠন করা হয়। ডিসেম্বর 17 আঞ্চলিক বৈষম্য সম্পর্কে শাহাবুদ্দিনের রিপোর্ট জাতীয় পরিষদে পেশ করা হয়। 1968 জানুয়ারি 5 পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার বৈষম্যকে সর্বসমকক্ষে তুলে ধরার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ একটি প্রদর্শনীর আয়োজন করে। জানুয়ারি 6 পূর্ব বাংলাকে বিচ্ছিন্ন করার চেষ্টার অপরাধে সেনাবাহিনীর কয়েকজন জুনিয়র অফিসার সহ 28 জন লোককে গ্রেফতার করা হয়। জানুয়ারি 18 শেখ মুজিবকে গ্রেফতার করা হয় এবং তাকে আগরতলা ষড়যন্ত্র মামলায় জড়ানো হয়। ভারতের সাহায্যে পূর্ব বাংলার স্বাধীনতা প্রতিষ্ঠার চেষ্টার অপরাধে তাকে অভিযুক্ত করা হয়। জুলাই 18 পূর্ব পাকিস্তানের 17টি জেলা ঘূর্ণিঝড়ের কবলে পতিত হয়, হাজার হাজার লোক নিহত হয়। ডিসেম্বর 7 ঢাকা, চট্টগ্রাম, যশোর এবং পূর্ব পাকিস্তানের অন্যান্য শহরে আইয়ুব বিরোধী বিক্ষোভ দেখা দেয়। পুলিশের গুলিতে বহু লোক নিহত হয় এবং 500 লোককে গ্রেফতার করা হয়। ডিসেম্বর 14 চট্টগ্রামে পুলিশের গুলিবর্ষণে বহু লোক নিহত হয়। আইয়ুব বিরোধী আন্দোলন খুব জোরদার হয়ে ওঠে এবং তার পতনকে আসন্ন করে তোলে। 1969 মার্চ 25 প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সামরিক শাসন জারি করেন এবং জাতীয় ও প্রাদেশিক পরিষদগুলো ভেঙে দেন। মার্চ 26 ইয়াহিয়া খান ওয়াদা করেন যে তিনি দেশে সুস্থ পরিবেশ এনে দেওয়ার পর জনগণের নিকট ক্ষমতা হস্তান্তর করবেন। মার্চ 28 শেখ মুজিব একটি যৌথ রাষ্ট্রীয় সংগঠনের জন্য তার পরিকল্পনার ঘোষণা করেন। মার্চ 29 জাতীয় আওয়ামী দলের নেতা মাওলানা ভাসানীকে কাকবারিস্থ তার গ্রামের বাড়িতে অন্তরীণ করা হয়। মার্চ 30 মাওলানা ভাসানী একটি জাতীয় সরকার গঠনের দাবি জানান। এপ্রিল 10 ইয়াহিয়া খান প্রাপ্তবয়স্ক ভোট অধিকারের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেন। নভেম্বর 28 ইয়াহিয়া খান জাতীয় পরিষদে নির্বাচনের তারিখ 1970 সালের 5 অক্টোবর ধার্য করেন। 1970 জানুয়ারি 1 রাজনৈতিক দলগুলোর কর্মতৎপরতার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এপ্রিল 1 ইয়াহিয়া খান পশ্চিম পাকিস্তানে 1 ইউনিট ভেঙে দেওয়ার আদেশ দেন। সেপ্টেম্বর 2 পূর্ব পাকিস্তানের ঘূর্ণিঝড়ের জন্য 7 ডিসেম্বর পর্যন্ত নির্বাচন স্থগিত রাখা হয়। ডিসেম্বর 7 জাতীয় পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। পূর্ব ও পশ্চিম পাকিস্তান যথাক্রমে আওয়ামী লীগ ও ভুট্টোর পিপলস পার্টি প্রধান দল হিসেবে প্রতীয়মান হয়। ডিসেম্বর 9 শেখ মুজিব দাবি করেন যে নতুন শাসনতন্ত্র তার 6 দফার ভিত্তিতে প্রণীত হবে যাতে আঞ্চলিক স্বায়ত্তশাসন অর্জিত হয়। ডিসেম্বর 10 মাওলানা ভাসানী স্বাধীন ও সার্বভৌম পূর্ব পাকিস্তানের দাবি উত্থাপন করেন। ডিসেম্বর 12 পূর্ব পাকিস্তানের আরও 3টি দল এই স্বাধীনতার দাবি সমর্থন করেন। 1971 জানুয়ারি 14 ইয়াহিয়া খান মুজিবুর রহমানকে পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী বলে অভিহিত করেন। জানুয়ারি 29 ঢাকায় মুজিবুর রহমান ও ভুট্টোর মধ্যে যে শাসনতান্ত্রিক আলোচনা চলে স্বায়ত্তশাসনের প্রশ্নে তা পণ্ড হয়ে যায়। ফেব্রুয়ারি 13 ইয়াহিয়া খান জাতীয় পরিষদের উদ্বোধনের তারিখ 3রা মার্চ ধার্য করেন। ফেব্রুয়ারি 15 ভুট্টো এই মর্মে হুমকি দেন যে মুজিবুর রহমান যদি শাসনতন্ত্র প্রণয়নে তার মতামত গ্রহণ না করেন তাহলে তিনি পরিষদের অধিবেশন বর্জন করবেন। ফেব্রুয়ারি 16 মুজিবুর রহমান আওয়ামী লীগ পরিষদে দলের নেতা নির্বাচিত হন। ফেব্রুয়ারি 18 মুজিবুর রহমান ঘোষণা করেন যে বাংলা সংস্কৃতিকে ধ্বংস করার জন্য ইসলামকে ব্যবহার করা হবে না। ফেব্রুয়ারি 21 ইয়াহিয়া খান তার মন্ত্রিসভা ভেঙে দেন। ফেব্রুয়ারি 28 ভুট্টো জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন মুলতবি রাখার দাবি জানান। মার্চ 1 ইয়াহিয়া খান পরিষদের অধিবেশন মুলতবি ঘোষণা করেন এবং পূর্ব পাকিস্তানের গভর্নর ভাইস অ্যাডমিরাল SM আহসানকে
বরখাস্ত করেন। পরিষদের অধিবেশন মুলতবি ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মুজিবুর রহমান ঢাকায় সাধারণ ধর্মঘট আহ্বান করেন। মার্চ 2 ঢাকা এবং অন্যান্য স্থানে আগ্নেয়গিরি বিস্ফোরণের মতো প্রচণ্ড গণবিক্ষোভ দেখা দেয়। সেনাবাহিনীর লোকেরা তাদের কাজে নেমে পড়ে এবং সন্ধ্যা আইন জারি করা হয়। মার্চ 3 আওয়ামী লীগ অহিংস অসহযোগ আন্দোলন শুরু করে। রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে ইয়াহিয়া খানের বৈঠকের প্রস্তাব মুজিবুর রহমান প্রত্যাখ্যান করেন। মার্চ 5 আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক ও সমর্থকদের বিরুদ্ধে সেনাবাহিনীর কর্মব্যবস্থা গ্রহণের ফলে 300 লোক নিহত হয়। মার্চ 6 ইয়াহিয়া খান ঘোষণা করেন যে 25 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন বসবে। মার্চ 7 মুজিবুর রহমান জনগণকে কর পরিশোধ করতে নিষেধ করেন এবং তার কাছ থেকে আদেশ নেয়ার জন্য সরকারি কর্মচারীদেরকে নির্দেশ দেন। তিনি পরিষদের অধিবেশনে যোগদানের জন্য 4টি শর্ত আরোপ করেন। ইস্ট বেঙ্গল রাইফেলস বাহিনীর লোকেরা বাঙালি বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করতে অস্বীকার করে। মার্চ 8 আইন অমান্য আন্দোলন শুরু হয়। মার্চ 9 পূর্ব পাকিস্তানের বিচারপতিগণ লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে গভর্নর হিসেবে শপথ করাতে অস্বীকার করেন। মার্চ 14 কেন্দ্রীয় সরকার 15 মার্চের মধ্যে সরকারি কর্মচারীদেরকে কাজে যোগদানের জন্য চরম আদেশ জারি করেন। মার্চ 15 মুজিবুর রহমান একপক্ষীয় স্বায়ত্তশাসন ঘোষণার কথা এবং পূর্ব বাংলার লোকেদের প্রতি 35টি নির্দেশ প্রচার করেন। ইয়াহিয়া খান ঢাকায় আগমন করেন। মার্চ 29 ইয়াহিয়া ও মুজিবের মধ্যে শাসনতান্ত্রিক আলাপ আলোচনা শুরু হয়। মার্চ 21 ভুট্টো ঢাকা আগমন করেন। পশ্চিম পাকিস্তানের দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইয়াহিয়া খানের সঙ্গে শলা-পরামর্শ করেন। শেখ মুজিব ইয়াহিয়া খানের সঙ্গে একটি অন্তর্নির্ধারিত বৈঠকে মিলিত হন। মার্চ 22 ইয়াহিয়া খান পুনরায় জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন মুলতবি ঘোষণা করেন। মার্চ 25 আওয়ামী লীগ ইঙ্গিত দেয় যে সেনাবাহিনীর হাতে আরও লোকের নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে বলে শাসনতান্ত্রিক আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পশ্চিম পাকিস্তান থেকে আরও সেনাদলের আগমন ঘটে। ইয়াহিয়া, ভুট্টো এবং অন্যান্য নেতা রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। গণহত্যা শুরু হয়। শ্রোতা বন্ধুরা, শেষ হলো আজকের বই। আপনাদের যদি বইটি শুনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও বই শুনতে চাইলে আমাদের অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাজেশনে যদি কোনো বই থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।